আসসালামু আলাইকুম। মডুলাস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ ইফতেখার হোসেন এমো। আমি চুয়েট মেকানিক্যাল থেকে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি, আর ইন্টারমিডিয়েটে সিটং কলেজে ছিলাম। আর আরেকটা পরিচয় আছে, ফাউন্ডার অফ মডুলাস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার। সো আজকে আমরা মেইনলি আলোচনা করব হচ্ছে আমাদের ফিজিক্স অ্যাসাইনমেন্ট 2 নিয়ে, যেটা তাপগতিবিদ্যা থেকে দেওয়া হয়েছে। আমাদের মেইন থিম হচ্ছে আমরা এইচএসসি 21 বেসের অ্যাসাইনমেন্ট সলভ করব। আর হচ্ছে আমাদের আজকের অ্যাসাইনমেন্টের মূল বিষয়বস্তু দেখো, আমরা সব কিছু জিনিস বলে দিচ্ছি। বিষয় হচ্ছে পদার্থবিজ্ঞান। আচ্ছা, আমি শুরুতে একটা কথা বলে দিই, অনেকে বারবার জিজ্ঞেস করতেছিল ভাইয়া আমরা কি কোয়েশ্চেন লেখা লাগবে কি না অ্যাসাইনমেন্টের জন্য। উত্তর হচ্ছে না, আমাদের অ্যাসাইনমেন্টের জন্য কোনো কোয়েশ্চেন তোমার উত্তরপত্রে লেখার কোনো প্রয়োজন নেই। কভার পেজ কমপ্লিট করার পর এর পরপরই তুমি লিখে দিবা হচ্ছে তোমার এই প্রশ্নগুলা, যেমন ক নং প্রশ্নের উত্তর, খ নং প্রশ্নের উত্তর, এভাবে কমপ্লিটলি তুমি করতে পারবা। আর অনেকে আবার প্রশ্ন করছিল হচ্ছে আমরা স্কেলিং যে করবো এটা আমরা পেন্সিল দিয়ে করতে পারবো কিনা। অবভিয়াসলি পারবা। সো আমরা দেখি আমাদের আজকের অ্যাসাইনমেন্টটা। আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, কোনো কলেজ থেকে যদি স্পেশালি বলে দেয় তোমাকে এভাবেই স্কেলিং করতে হবে, তোমাকে কোয়েশ্চেন লিখতে হবে, তাহলে কিছু করার নাই। কিন্তু নর্মাল হিসাব নিকাশ অনুযায়ী হচ্ছে আমাদের কোয়েশ্চেন লেখার প্রয়োজন নাই। এবার আসো আমাদের বিষয় হচ্ছে পদার্থবিজ্ঞান। আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, অনেকে বললো যে বোর্ড থেকে যে নমুনা কপি দিয়েছে সেটা প্রিন্ট আউট করালে হবে কিনা। না, বোর্ড থেকে নমুনা কপির মধ্যে যে নমুনা কপি লেখাটা সেটাও উঠানো যাবে না। সেটা যদি তুমি ক্লিয়ার করে ফেলো তাহলে তোমার ওটা অ্যাকসেপ্টেবল আর কি। আর কলেজ থেকে যদি দেয় তাহলে কলেজেরটা অ্যাকসেপ্টেবল। সো পদার্থবিজ্ঞান পত্র হবে দ্বিতীয় পত্র, আর বিষয় কোড হচ্ছে 175। আর আজকের অ্যাসাইনমেন্টের নাম্বার হচ্ছে 2 নাম্বার অ্যাসাইনমেন্ট। খেয়াল করো, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অ্যাসাইনমেন্টটা হচ্ছে 1 নাম্বার, আর এটা হচ্ছে 2 নাম্বার অ্যাসাইনমেন্ট। সব শিরোনাম হবে তাপগতিবিদ্যা। এবার আমি শুরুতে একটা কথা বলে নিই, আমাদের আসলে অ্যাসাইনমেন্টগুলো তোমাকে হুবহু কপি করে দিলে বা এটা উচিত না। আর আরেকটা হচ্ছে, অ্যাসাইনমেন্ট থেকে তোমরা কী করবা, কিছু না কিছু শিখতে পারবা। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট তো আর তোমার থেকে সরকার বই নিয়ে নিচ্ছে না যে তুমি বাসায় বই রেখে করতে পারবে না। সো অ্যাসাইনমেন্ট তুমি চাইলে বিভিন্ন কিছু অ্যানালাইজ করে বিভিন্ন জায়গা থেকে দেখে দেখে লিখতে পারবা। বাট এখানে তুমি কতটুকু বিভিন্ন জায়গা থেকে তুমি নলেজ গ্যাদার করে তুমি লিখতে পারবা, যে তার মধ্যে এটাও একটা নলেজ হইতে পারে। বাট একবারে হুবহু কোনো জায়গা থেকে কপি করে দেওয়া উচিত না, আর এটা অ্যাকসেপ্টেবলও না। সো তোমরা যে কাজটা, আমার যে কাজটা সেটা হচ্ছে, আমি অ্যাসাইনমেন্ট থেকে আমাদের মূল থিমটা কি, আমরা শিক্ষকরা যদি অ্যাসাইনমেন্টটা একবারে হুবহু কপি করে দাও তাহলে তো এটা উচিত না। আমরা যে কাজটা করি, অ্যাসাইনমেন্টটাকে প্রপারলি অ্যানালাইসিস করার ট্রাই করি। অ্যানালাইসিস করলে তোমরা অনেক কিছু শিখতে পারবা। এই শিখাটা তোমাকে এইচএসসি, সামনের এইচএসসি বলে, অ্যাডমিশন বলে, এভরি পারপাসে কাজ দিবে। আর পাশাপাশি তোমাকে অ্যাসাইনমেন্টটা তোমার নিজের মতো করে সাজানো গোছানোভাবে করতে হেল্প করবে। সো হোপফুলি আমাদের কাজে আসবে। আমরা আমাদের অ্যাসাইনমেন্ট দিয়ে গমন করি। সো প্রথমে বলে রাখি, আজকের অ্যাসাইনমেন্টটা হচ্ছে মেইনলি এন্ট্রপি নিয়ে। এই এন্ট্রপি নিয়ে সকল আলোচনা। এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে, আজকের অ্যাসাইনমেন্টের জন্য প্রাথমিক যে আলোচনাগুলো আমার জানা দরকার এন্ট্রপি নিয়ে, সেইগুলো নিয়ে আমি একটু কথা বলবো। আমি প্রথমে প্রাথমিক আলোচনায় চলে যাব, প্রাথমিকভাবে কিছু কথাবার্তা বলবো। এরপর যে সকল কথা আমার অ্যাসাইনমেন্টের ভিতরেই বলতে হবে সেগুলো আমি এখন বলবো না। শুরুতে কিছু জিনিস আমাকে হালকা করে জেনে রাখতে হবে। আমি তাহলে প্রথমে চলে যাই আমাদের প্রাথমিক আলোচনা অংশে। আমরা চলে যাব হচ্ছে আমাদের প্রাথমিক আলোচনা। তো সবাই একটু আমরা ভালো করে খেয়াল করে দেখি প্রাথমিক আলোচনা। আশা করি আমার অ্যাসাইনমেন্টটা দেখার পর তুমি অনেক কিছু শিখতে পারবা এবং হোপফুলি তুমি খুব বেটার একটা ওয়ে পাবা। একটা এই অ্যাসাইনমেন্টটা সলভ করার জন্য অনেকগুলো ওয়ে আছে। সো আমি একটা জেনারেল ওয়ে দেখাবো, যে ওয়েতে করলে আমরা খুবই স্মার্টলি আনসারগুলো দিতে পারবো। কারণ একটা আনসার করার ক্ষেত্রে তুমি কতটুকু স্মার্ট এটাও দেখা হয়। তাহলে প্রথমত আসি, আমরা ডেফিনেশনে যাব না, আমরা সরাসরি বলে দিই এন্ট্রপি মানে হচ্ছে আমাদের বিশৃঙ্খলা। কোনো একটা সিস্টেমের বিশৃঙ্খলাটাকে আমরা বলতেছি হচ্ছে এন্ট্রপি। এখন এন্ট্রপির যে ক্যালকুলেশন সেটা আমরা দেখি। এন্ট্রপির একটা কথা বলে রাখি, এন্ট্রপির ফর্মুলা হচ্ছে ডিএস ইকুয়ালস হচ্ছে ডিকিউ ডিভাইড বাই টি। সো আমি একটা কথা বলে রাখি, কোনো একটা সিস্টেমের এন্ট্রপি কখনো পরিমাপ করা যায় না। একটা সিস্টেমের মধ্যে কী পরিমাণ এন্ট্রপি আছে কখনো তুমি পরিমাপ করতে পারবে না। তুমি যেটা মেজারমেন্ট করতে পারো সেটা হচ্ছে এন্ট্রপির পরিবর্তন। সো আমরা যত জায়গায় বের করতেছি সব জায়গায় আমরা বের করতেছি হচ্ছে এন্ট্রপির পরিবর্তন। যেমন ফর এক্সাম্পল, কোনো একটা সিস্টেম, এই সিস্টেমের প্রাথমিক অবস্থা, এই সিস্টেমের শেষ অবস্থা। প্রাথমিক অবস্থায় এন্ট্রপি ছিল S1, শেষ অবস্থায় এন্ট্রপি S2। আসলে আমি যদি বলি এখানে এন্ট্রপি কত, এখানে এন্ট্রপি কত, তুমি আমাকে আনসার দিতে পারবা না। তুমি আমাকে আনসার দিতে পারবা হচ্ছে
এই দুইটার পার্থক্য ডেল্টা এস সমান S2 - S1। এর মানে আমরা অ্যাকচুয়ালি বের করতে পারি হচ্ছে এন্ট্রপির পরিবর্তন, আর এন্ট্রপির পরমান কখনো বের করা সম্ভব নয়। এন্ট্রপি কোনো একটা সিস্টেমে কতটুকু এন্ট্রপি আছে আমরা বলতে পারবো না, এন্ট্রপি কতটুকু বাড়তেছে বা কমতেছে এক্স্যাক্টলি আমরা পরিবর্তনটা হিসাব নিকাশ করতে পারি। এবার আসো এন্ট্রপির যে এই যে ফর্মুলা, এটা তো আমার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশের ক্ষেত্রে। সো আমি তোমাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা বলে দিব। সেই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তুমি এন্ট্রপি যদি বের করতে চাও তোমাকে বের করতে হবে ডিকিউ, এর মানে হচ্ছে তাপের ব্যাপারটা। এখন দেখো এই যে তাপমাত্রা কিন্তু ধনাত্মক ঋণাত্মক হয় না, তাপমাত্রা অলওয়েজ এটা ফিক্সড মান থাকে, এবং আমাদের এন্ট্রপির ক্যালকুলেশনে এই তাপমাত্রার একক অবশ্যই কেলভিন হবে। আর তোমাদের অ্যাসাইনমেন্টে বলে দিয়ে সবগুলো এসআই একক ব্যবহার করার জন্য, সো তোমরা এসআই একক ব্যবহার করতে হবে। তাপমাত্রার একক কেলভিন আর তাপের একক তো আমাদের জুল হবে। সো আমাদের এন্ট্রপির একক যদি আমরা বের করি সেটা হচ্ছে আমাদের জুল পার কেলভিন, এটা হচ্ছে এন্ট্রপির কেলভিন একক। তাহলে আমরা এককটা জেনে গেলাম। এবার আসি তাপমাত্রা আমাকে দেওয়া থাকে ইন জেনারেলি, আর ডিকিউ মানে হচ্ছে আমাদের তাপের পরিমাণ। এখন একটু ভালো করে খেয়াল করো, এই যে আমাকে এখানে ডিকিউ আছে, এই ডিকিউটা আমার টু টাইপস হতে পারে। আমাদের যে ডিকিউটা টু টাইপস হতে পারে। একটা হচ্ছে ডিকিউ আইদার পজিটিভ অর নেইদার, এটা আমাদের নেগেটিভ হইতে পারে। তাহলে ডিকিউটা পজিটিভ হইতে পারে, ডিকিউটা নেগেটিভ হইতে পারে। আমরা জানি ডিকিউ কখন পজিটিভ হয়, যখন আমার তাপ গ্রহণ করে, আর যখন তাপ বর্জন করে তখন আমরা বলি হচ্ছে এটা নেগেটিভ বর্জন। তাহলে গ্রহণের ক্ষেত্রে আমরা বলতে হচ্ছে পজিটিভ, আর বর্জনের ক্ষেত্রে হচ্ছে আমরা বলি হচ্ছে নেগেটিভ। অর্থাৎ কোনো একটা সিস্টেম যদি তাপ গ্রহণ করে তাহলে আমাদের ডিকিউর মান বাড়ে বা পজিটিভ, আর ছেড়ে দিলে সেটা হচ্ছে নেগেটিভ। তাহলে দেখো টি যেহেতু পজিটিভ, ডিকিউ পজিটিভ হলে ডিএসও পজিটিভ হবে, ডিকিউ নেগেটিভ হলে এটাও আমাদের নেগেটিভ হবে। সো আমাদের ডিএসটা পজিটিভ অর নেগেটিভ সেটা ডিপেন্ড করে হচ্ছে কার উপর, ডিকিউ এর চিহ্নের উপর। সো ডিকিউর চিহ্নটা যদি আমাদের গ্রহণ হয় তাহলে আমরা বলতে পারবো এন্ট্রপিটাও আমার কি হয়, পজিটিভ হয়। আর ডিকিউ যদি বর্জন হয় তাহলে আমার এন্ট্রপির পরিবর্তন যেটা সেটা হচ্ছে আমাদের নেগেটিভ হয়। তাহলে দেখো এটা হচ্ছে কি পরিমাণ তাপ গ্রহণ করলো, কোনো একটা সিস্টেম কতটুকু তাপ গ্রহণ করলো, এটা কিন্তু তাপের পরিমাণ না, অ্যাকচুয়ালি এটাকে আমরা বলতে পারি তাপের পরিবর্তন। কেন তাপের পরিবর্তন? কারণ কোনো একটা সিস্টেমে আগে 50 জুল তাপ ছিল, সে আরও 20 জুল গ্রহণ করছে। তাহলে 50 জুল ছিল, 20 জুল গ্রহণ করছে, বর্তমানে হচ্ছে কত জুল, 70 জুল। তাহলে এই 20 জুলটা কি আসলে কতটুকু গ্রহণ করলো, আর গ্রহণটা মানে কি, শুরুতে কি ছিল আর শেষে কি হলো। শুরুতে ছিল 50, শেষে হলো 70, 70 - 50 সমান হচ্ছে 20। এর মানে গৃহীত বা বর্জিত বলা মানে হচ্ছে আসলে তাপের যে কতটুকু পরিবর্তন হলো। সো আমরা এন্ট্রপি মেজারমেন্ট করতে পারি না, এন্ট্রপির পরিবর্তন মেজারমেন্ট করতে পারি। এবার আমার প্রশ্ন হচ্ছে, এটা তো আমার এক্সাক্ট পরিবর্তন না, এটা হচ্ছে এন্ট্রপির পরিবর্তন, বাট এটা আমার এক্সাক্ট পরিবর্তন না, এটা হচ্ছে আমার ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন। তাহলে টোটাল এন্ট্রপির পরিবর্তন হিসাব নিকাশ আমরা কীভাবে করব? একেবারে সিম্পল ব্যাপার স্যাপার যেটা আমরা বলবো, টোটাল এন্ট্রপির পরিবর্তনটা হচ্ছে, আমরা যে টোটাল এন্ট্রপির পরিবর্তন ডেল্টা এস বলি, এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএস, অর্থাৎ ডিএসকে ইন্টিগ্রেশন করলে আমরা এটা পেয়ে যাব। তো আমরা ডিএস সমান কি জানি? আমরা জানি ডিএস সমান হচ্ছে ডিকিউ ডিভাইড বাই টি। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা আনসার পেয়ে যাব। এখন তুমি ইন্টিগ্রেশন করবা, কার সাপেক্ষে করবা, কী করবা না করবা, এভরিথিং ডিপেন্ডস অন ডিকিউ। সো তোমার ডিকিউটা বের করা হচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রে তোমার মোস্ট ইম্পর্টেন্ট কাজ। তাহলে আমরা যে কাজটা করবো, ডিকিউটা বের করা শিখবো। ডিকিউ বের করা শিখলে অটোমেটিক আমাদের বাই ডিফল্ট বাকিগুলো সবগুলো বের হয়ে যাবে। অর্থাৎ তোমাকে ডিকিউ বের করার পর ইন্টিগ্রেশন করলে তুমি এন্ট্রপির পরিবর্তনটা হিসাব নিকাশ করে ফেলতে পারবা। যার জন্য তুমি ডিকিউ বের করতেছো, ঠিক তার জন্যই আমাদের এন্ট্রপির পরিবর্তনটা আসলো। এবার আমরা যদি করি, আমাদের তাপগতীয় যে প্রক্রিয়া আছে, বিভিন্ন যে আমাদের তাপগতীয় যে প্রক্রিয়াটা আছে, এই তাপগতীয় প্রক্রিয়ার মধ্যে আমাদের 4 ধরনের আছে। একটা হচ্ছে সম আয়তন, আর একটা হচ্ছে সমচাপীয়। দেখো আমরা শুরুতে এগুলো জাস্ট আমরা বেসিক বলতেছি, আমাদের যে বেসিকগুলো না জানলেই নয়, হ্যাঁ। তারপর আমরা অ্যাসাইনমেন্ট সলভিংয়ে যাব। সম আয়তন, সমচাপীয়, এরপর থাকে হচ্ছে সমষ্ণ বা আমাদের সমষ্ণ প্রক্রিয়া, এরপর থাকে হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো আমাদের এই 4টা হচ্ছে আমাদের সিলেবাসে আছে। আরেকটা আছে আইসেন্ট্রপিক প্রসেস। তো তোমাদের ওইটা নাই, তোমাদের হচ্ছে এই 4টা আছে, সম আয়তন, সমচাপীয়, সমষ্ণ, রুদ্ধতাপীয়। এই 4টা কেসের ক্ষেত্রে কিভাবে আমাদের এন্ট্রপির পরিবর্তন হিসাব করতে হয় সেটা আমরা দেখব। যে সম আয়তনীয়র ক্ষেত্রে কী হয়, সমচাপীয়ের ক্ষেত্রে কী হয়, সমষ্ণ ক্ষেত্রে কী হয়, রুদ্ধতাপীয়ের ক্ষেত্রে কী হয়। অ্যান্ড অলসো আমি যে দুইটা জিনিস দেখবো, একটা হচ্ছে পিভি ডায়াগ্রাম আর একটা হচ্ছে টিএস ডায়াগ্রাম। এটাকে আমরা বলি পিভি ডায়াগ্রাম। আর যদি আমরা এইদিকে টি রাখি, এদিকে এস রাখি, এটাকে আমরা বলি টিএস ডায়াগ্রাম। টি ফর টেম্পারেচার, এস মানে হচ্ছে এন্ট্রপি, আর পি মানে হচ্ছে প্রেশার, ভি মানে হচ্ছে ভলিউম। সো আমরা এই ক্ষেত্রে
করতে পারি, এটা হচ্ছে টিএস ডায়াগ্রাম, এটা হচ্ছে পিভি ডায়াগ্রাম। প্রত্যেকটার জন্য আমরা পিভি ডায়াগ্রাম এবং টিএস ডায়াগ্রাম জানবো, এবং এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কেস, যাদের সাধারণত আমাদের ইন্টারমিডিয়েটের বইগুলোতে এটা এত সুন্দর করে গুছানো নাই। যেহেতু আমাদের এখন টপিক চলে আসছে, আমাদেরকে এখন এটা বুঝতেই হবে, না বুঝে উপায় নেই। সো আসো আমি তোমাদেরকে একটা একটা করে ছোট্ট একবার খুব তাড়াতাড়ি আমি চলে যাব। সো প্রথমত আসি, আমি একটা একটা করে করব, আমি বলে ফেলি। প্রথম হচ্ছে সম আয়তনীয়। তো সম আয়তনীয় প্রক্রিয়ায় যদি আমরা আসি, আমি এখানে দুইটা ফিগার ড্র করে রাখি। এদিকে হচ্ছে পি ভি, আর এদিকে রাখবো হচ্ছে আমাদের টিএস, এদিকে রাখবো হচ্ছে আমরা টিএস ডায়াগ্রাম। একদিকে রাখলাম হচ্ছে আমাদের পিভি ডায়াগ্রাম, অন্যদিকে আমরা রাখলাম হচ্ছে আমাদের টিএস ডায়াগ্রাম। প্রথমে হচ্ছে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, তোমাকে মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এইদিকে যদি পি রাখি, এইদিকে যদি বি রাখি, তাহলে আমাদের কোন একটা গ্রাফ আমি মনে করি এটা পাইলাম। আবার এইদিকে আমরা টি রাখলাম, এইদিকে আমরা এস রাখলাম, কোন একটা গ্রাফ এটা পাইলাম। এবার তোমাকে একটু ভালোভাবে মাথায় রাখতে হবে, এই গ্রাফের মনে করে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত আমরা হিসাব করতেছি, এই ক্ষেত্রফলটা নির্দেশ করে হচ্ছে কৃতকাজ। পিভি ডায়াগ্রাম দ্বারা আবদ্ধ অংশ ক্ষেত্রফল নির্দেশ করে কৃতকাজ। আর টিএস ডায়াগ্রামের ক্ষেত্রে এই ক্ষেত্রফলটা আমার নির্দেশ করবে হচ্ছে আমাদের গৃহীত বা বর্জিত তাপ কিউ, অর্থাৎ এটা হচ্ছে তাপের পরিমাণ আর এটা হচ্ছে কৃতকাজের পরিমাণ। সো এটা একটু মাথায় রাখবা। আর এবার হচ্ছে আমরা আমাদের আলোচনায় চলে যাই, সেটা হচ্ছে পিভি ডায়াগ্রাম এবং টিএস ডায়াগ্রাম। প্রত্যেকটা ক্ষেত্রে একটু প্রথম আমরা করতেই সম আয়তনীয় প্রক্রিয়া। সো আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে জানি কি, ডিকিউ সমান ডিইউ, তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে ডিকিউ সমান ডিইউ প্লাস ডি ডব্লিউ। তাহলে আমরা এই সূত্রটা আমরা সবাই জানি, আর এখান থেকে ডি ডব্লিউ সমান আমরা বলতে পারি পিডিভি। সো এবার আসি সম আয়তনীয় প্রক্রিয়া। সো সম আয়তনীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা বলতে পারি ডি ডব্লিউ সমান হচ্ছে পিডিভি। যেহেতু আমার ডিভি এর মান মানে হচ্ছে আয়তনের পরিবর্তন শূন্য, তাহলে আমরা পি ইন্টু শূন্য মান হচ্ছে শূন্য, তাহলে আমরা বলতে পারি সম আয়তনীয় প্রক্রিয়ার ক্ষেত্রে ডিকিউ সমান হচ্ছে অ্যাকচুয়ালি ডিইউ। এর মানে সম আয়তনীয় প্রক্রিয়ার ক্ষেত্রে ডিকিউ যে কথা, ডিইউ সেম কথা, আমাদের ডি ডব্লিউ এর মান হচ্ছে শূন্য। সো আমাদের এখানে প্রথমে আমরা যদি এখানে চিন্তা করি গ্রাফটা কেমন হবে, আমার এখানে গ্রাফটা হবে এরকম, এখানে আমার গ্রাফটা হবে এরকম। কেন? আয়তন কনস্ট্যান্ট। এই যে এখানে আমাদের আয়তন কনস্ট্যান্ট, যে একটা নির্দিষ্ট আয়তন, প্রেশার যতই পরিবর্তন হোক না কেন আয়তনে কোনো পরিবর্তন হবে না। এবার আসে আমাদের এন্ট্রপি। এন্ট্রপি বের করতে হলে আমরা এখান থেকে যে জিনিসটা বের করতে পারি, এন্ট্রপির ক্ষেত্রে আমরা যেই জিনিসটা বলতে পারি সেটা হচ্ছে আমাদের এখানে একটু আমরা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, এই ডিইউ আমাদের যে এখানে ডিকিউ, হ্যাঁ, এই ডিকিউ বলো ডিইউ বলো, আমাদের এটা হচ্ছে সম আয়তনীয় প্রক্রিয়া। আমাদের দুইটাই ইম্পর্টেন্ট মোলার আপেক্ষিক তাপ আছে, একটা হচ্ছে সিপি আর একটা হচ্ছে সিভি। এটা হচ্ছে আমাদের স্থির চাপে, এটা হচ্ছে আমাদের স্থির আয়তনে। সো একটু ভালো করে খেয়াল করো, বর্তমানে আমি কোথায় আছি? সম আয়তনীয় প্রক্রিয়া। এখন একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমার এখানে যে কাজটা করা লাগবে, প্রথমে ডিকিউ বের করা লাগবে, তাই তো? আচ্ছা, ডিকিউর ফর্মুলাটা কি? ডিকিউর ফর্মুলাটা আমরা বলতে পারি এন সিভি ডিটি। ডিকিউর ফর্মুলা আমরা ইজিলি বলতে পারি এম সিভি ডিটি। এটা হচ্ছে আমার ডিকিউর ফর্মুলা। সিভি কেন আসলো? কারণ এটা সম আয়তনীয়, বি মিনস ভলিউম কনস্ট্যান্ট। এবার একটু খেয়াল করো, এন্ট্রপি বের করার জন্য ফর্মুলা কি? এন্ট্রপি বের করার ফর্মুলা আমি কর্নারে লিখে রাখি। এন্ট্রপি বের করার ফর্মুলা ডেল্টা এস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ডিকিউ ডিভাইড বাই টি। এক কথায় এটাকে ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে। তাহলে আমার ডিকিউ লাগবে না, আমার লাগবে ডিকিউ ডিভাইড বাই টি। তাহলে আমার লাগবে ডিকিউ ডিভাইড বাই টি এন সিভি ডিটি। তাহলে আমাদের এখানে আমরা বলতে পারি, আমরা এখানে এবার বলতে পারি এন সিভি ডিভাইড বাই টি। এবার তুমি এদিকেও ইন্টিগ্রেশন করবে, এদিকেও ইন্টিগ্রেশন করবা, আফটার ক্যালকুলেশন তুমি তোমার আনসার পেয়ে যাবা। এবং হোপফুলি তুমি শেষ পর্যন্ত যে আনসারটা পাবো আমি তোমার জন্য আগেই করে রাখছি, সেটা হচ্ছে এন সিভি লন টি টু বাই টি ওয়ান। তাহলে তোমরা এখান থেকে এন্ট্রপির মান যেটা পাবা ইন্টিগ্রেশন করার পর, সেটা হচ্ছে এন সিভি লন টি টু ডিভাইড বাই টি ওয়ান। সো এটা গেলো আমাদের এটা। এবং এক্ষেত্রে যদি তুমি আমাদের টিএস ডায়াগ্রামটা আঁকো, আমাদের যে টিএস ডায়াগ্রাম, সেই টিএস ডায়াগ্রামটা হচ্ছে আমাদের দেখতে এরকম আসবে। আমাদের টিএস ডায়াগ্রামটা দেখতে এরকম আসবে। সো এটা হচ্ছে আমাদের গ্রাফটা, দ্যাটস মোর দেন এনাফ। এবার হচ্ছে আমাদের সম আয়তনীয় গেল, এবার হচ্ছে আমাদের আসবে হচ্ছে সমচাপীয়। সো সমচাপীয়র ক্ষেত্রে কি হবে একটু মনোযোগ দিয়ে আমরা খেয়াল করি। সমচাপীয়র ক্ষেত্রে যেহেতু চাপ কনস্ট্যান্ট, আমাদের গ্রাফটা হয়ে যাবে এরকম, আর এটা হয়ে যাবে আমাদের সমচাপীয়। সো এবার একটু আমরা খেয়াল করে দেখি, সমচাপীয় যদি আমরা চিন্তা করে দেখি, সমচাপীয়র ক্ষেত্রে আমরা জানি হচ্ছে ডিকিউ সমান একটু আগে যেরকম বের করেছিলাম এন সিভি ডিটি, এন সি ফি ডিটি হবে। ওকে, আবার হুবহু আগের মতো তুমি ক্যালকুলেশন করবা, তুমি বের করবা ডিকিউ ডিভাইড বাই টি। এরপর তুমি এন্ট্রপি বের করলে ডেল্টা এস সমান তুমি যে মানটা পাবা সেটা হচ্ছে এন সিপি লন টি টু ডিভাইড বাই টি ওয়ান, এন সিপি লন টি টু ডিভাইড বাই টি ওয়ান। এটাই হচ্ছে তুমি ভ্যালুটা পাবা। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এন মান হচ্ছে মৌল সংখ্যা। আর এদিকে যদি তুমি গ্রাফটা ড্র করো টিএস ডায়াগ্রাম, এটা হচ্ছে আমাদের দেখতে আবার এরকম হবে। তাহলে আমাদের চলে গেল সমচাপীয় প্রক্রিয়া। এবার হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট দুইটা প্রক্রিয়া, একটা হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়া আর একটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আমি কিন্তু
কিন্তু দেখো স্কিপ করে করে যাচ্ছি ব্যাপারগুলো, হ্যাঁ, মানে মেন কথাগুলো তোমাকে বলে বলে যাচ্ছি কারণ বেশি লেন্দি করা যাবে না। এবার আসো আমাদের সমুষ্ণ প্রক্রিয়া। তো সমুষ্ণ প্রক্রিয়া মানে কি? তাপমাত্রা কনস্ট্যান্ট। তাপমাত্রা কনস্ট্যান্ট মানে হচ্ছে আমাদের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে শূন্য। তাহলে এবার আমরা বলতে পারি, আমরা জানি ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। তো আমরা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি এখানে আমাদের ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউর মধ্যে যে ডিইউর মানটা হচ্ছে শূন্য, যেহেতু এটা সমুষ্ণ প্রক্রিয়া। এবার আমরা এখান থেকে বলতে পারি সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে অ্যাকচুয়ালি ডিকিউ যে কথা ডিডব্লিউ কি সেম কথা। তাহলে সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে ডিকিউ অ্যান্ড ডিডব্লিউ বোথ আর এক্স্যাক্টলি সেম। সো আমরা এখান থেকে আবার আমাকে যে কাজটা করতে হবে, এটা ইন্টিগ্রেশন করে আমরা ক্যালকুলেশন করে বের করব। তবে এটা যেহেতু আমার অ্যাসাইনমেন্টে আছে, ওই কারণে আমি এখানে করতেছি না, আমি জায়গা মতো জায়গা করব। তবে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা যেটা, সেটা হচ্ছে এটা যেহেতু একটা সমুষ্ণ প্রক্রিয়া, এটা হচ্ছে আমার একটা সমুষ্ণ প্রক্রিয়া। এই সমুষ্ণ মানে কি? এই সমুষ্ণ মানে হচ্ছে তাপমাত্রা কনস্ট্যান্ট, তাপমাত্রা কনস্ট্যান্ট। দেখো সমুষ্ণ প্রক্রিয়া তুমি পিভি ডায়াগ্রাম আঁকলে আমরা জানি গ্রাফটা হয় এরকম, আর এটা যদি টিএস ডায়াগ্রাম আঁকো, সমুষ্ণ মানে তাপমাত্রা কনস্ট্যান্ট, তাপমাত্রা কনস্ট্যান্ট মানে হচ্ছে এই তাপমাত্রা কনস্ট্যান্ট মান ধারণ করে গ্রাফটা দেখতে এরকম হবে। তাহলে পিভি ডায়াগ্রামে সমস্ত প্রক্রিয়া দেখতে এরকম হলেও টিএস ডায়াগ্রামে সমস্ত প্রক্রিয়া দেখতে এরকম হবে, কারণ তাপমাত্রা কি? তাপমাত্রা হচ্ছে কনস্ট্যান্ট, তাপমাত্রা হচ্ছে কি? কনস্ট্যান্ট। এবার আমরা চলে যাব হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। যদি তুমি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চলে যাও, এবার রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখব কি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চলে যাব, রুদ্ধতাপীয়। এবার রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি ডিকিউ ইকুয়ালস টু অ্যাকচুয়ালি 0। আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে ডিকিউর মান কত হয়? 0 হয়। সো যেহেতু কোনো তাপের আদান প্রদান হয় না, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো ডিকিউ সমান হচ্ছে ডিইউ প্লাস ডিডব্লিউ। যেহেতু এটা শূন্য, এটা যেহেতু শূন্য, আমরা এখান থেকে বলতে পারি ডিইউ সমান হচ্ছে মাইনাস ডিডব্লিউ। এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কনসেপ্ট। এখন এক্ষেত্রে গ্রাফটা আমরা জানি আমার গ্রাফটা কেমন হবে, আগের থেকে একটু করে খাড়া হবে। এখন একটু ভালো করে খেয়াল করো, যেহেতু ডিকিউ এর মান 0, আমরা জানি ডিএস সমান হচ্ছে ডিকিউ ডিভাইড বাই টি। এখানে আমার ডিকিউর মান যেখানে 0, অ্যাকচুয়ালি আমার ডিএস এর মান হচ্ছে 0। তাহলে আমরা বলতে পারি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের এন্ট্রপির কোনো পরিবর্তন হয় না। ডিএস মানে এন্ট্রপির পরিবর্তন, সে এন্ট্রপির পরিবর্তন শূন্য। এন্ট্রপির পরিবর্তন শূন্য কথাটার মানে কি? এন্ট্রপি ফিক্সড, এন্ট্রপির পরিবর্তন হয় না। এর মানে কি? এর মানে আগে এন্ট্রপি যা ছিল এখন এন্ট্রপি তা আছে, এর মানে এন্ট্রপির কোনো পরিবর্তন হয় নাই। তাহলে আমার কাজ যখন শুরু হয়েছে তখন এন্ট্রপি এত ছিল, যখন শেষ হলো তখন এন্ট্রপি হতো, এই এন্ট্রপির কোনো পরিবর্তন হয় নাই। তাহলে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে টিএস ডায়াগ্রামটা দেখতে এরকম হবে। তবে তোমাদেরকে একটা কথা বলে রাখি, রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমাদের ক্ষেত্রে এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে। একটা হচ্ছে তোমার রিভার্সিবল প্রসেস, আর একটা হচ্ছে ইরিভার্সিবল, প্রত্যাগামী এবং অপ্রত্যাগামী। প্রত্যাগামীর ক্ষেত্রে টিএস ডায়াগ্রামটা দেখতে এরকম হলেও অপ্রত্যাগামীর ক্ষেত্রে টিএস ডায়াগ্রামটা দেখতে এরকম হয়। অর্থাৎ অপ্রত্যাগামী প্রক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপি বাড়ে, আর প্রত্যাগামী প্রক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপি স্থির থাকে। প্রত্যাগামী প্রক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপি কী থাকে? স্থির থাকে। এটা হচ্ছে আমার প্রত্যাগামী। তো তোমরা একটু জেনে রাখতে পারো, প্রত্যাগামী প্রক্রিয়া এন্ট্রপি সবসময় স্থির থাকে, অপ্রত্যাগামী প্রক্রিয়া এন্ট্রপি কী হয়? বাড়ে। এটা হচ্ছে অপ্রত্যাগামী, এটা হচ্ছে অপ্রত্যাগামী। তাহলে অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপি বাড়ে, এক্ষেত্রে আমার এন্ট্রপি স্থির থাকে, এক্ষেত্রে এন্ট্রপি বাড়ে, এক্ষেত্রে এন্ট্রপি স্থির থাকে, এক্ষেত্রে এন্ট্রপি বাড়ে। এন্ট্রপি স্থির থাকে মানে এন্ট্রপির কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এটা হচ্ছে ওভারঅল আমাদের বেসিক আইডিয়া। এবার আসো আমরা আমাদের অ্যাসাইনমেন্টে চলে যাই। তোমাকে প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট দেখবা আমি কত সুন্দর করে সলভ করে দিচ্ছি, আর তোমাকে আমি যে কাজ তুমি কীভাবে লিখবা সেই ধাপগুলো আমি বলে দিব। সো আমার কথা অনুযায়ী তুমি ব্যাপারগুলো সবগুলা ওইভাবেই তুমি হ্যান্ডেল করবা। আমি প্রথমে কোয়েশ্চেনটা পড়ি, হ্যাঁ, 1 নম্বর কোয়েশ্চেনটা পড়ি। আমরা শুরু করি আমাদের অ্যাসাইনমেন্ট সলভিংটা। সরি, একটু টাইম নিই। আমার অ্যাসাইনমেন্টটা আমি এই ফোনে ছবি তুলে রাখছি। আচ্ছা, তো ক নম্বর প্রশ্ন করা হলো। ক নম্বর হচ্ছে তোমার দুইটা অংশ। 1 নম্বরে হলো এন্ট্রপির মাধ্যমে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র লেখো। খুবই সিম্পল একটা প্রশ্ন। আমাদের ক নম্বর হচ্ছে কি? ক নম্বর বলা হলো এন্ট্রপির মাধ্যমে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তাহলে আমরা লিখবো হচ্ছে এন্ট্রপির মাধ্যমে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। এখন এন্ট্রপির মাধ্যমে যদি আমি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র লিখতে যাই তাহলে সেটা কি হবে আমি একটু বলে রাখি। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে তোমরা অ্যাকচুয়ালি যদি থিমটা দেখো, থিমটা কি দেখো, T1 মনে করো এটা টেম্পারেচার, T2 এটা টেম্পারেচার। তাহলে এটা মনে করো উষ্ণ আর এটা মনে করো হচ্ছে শীতল। তো আমাদের যে জিনিসটা হয় তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র বলে তাপ সবসময় উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুর দিকে শীতল বস্তুর দিকে গমন করে। এটা হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তুমি যদি শীতল থেকে উষ্ণর দিকে আনতে চাও তাহলে তোমাকে কাজ করা লাগবে। তাহলে তাপের ধর্মই হলো সে সবসময় এখান থেকে এখানে যাবে। এবং
এখান থেকে এখানে গিয়ে সে কি আবার এখানে রিটার্ন আসতেছে না। তাহলে আমাদের ব্যাপারটা কি, সে এখান থেকে এখানে যাচ্ছে কিন্তু রিটার্ন আসতেছে না, এর মানে এটা হচ্ছে একটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। রিটার্ন আসতে হলে আমাকে আবার উল্টা কাজ করতে হচ্ছে। সো এখানে ব্যাপারটা হচ্ছে তোমরা একটা জিনিস মাথায় রাখবা, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে আমাকে এই কথাটা বলা হয়েছে। এখন প্রকৃতির সকল প্রক্রিয়ার ক্ষেত্রে চিন্তা করলে তাকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রত্যাগামী আর একটা হচ্ছে অপ্রত্যাগামী। আমি যদি প্রকৃতির সব কিছুকে চিন্তা করি প্রত্যাগামী এবং অপ্রত্যাগামীর মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। এখন প্রত্যাগামী এবং অপ্রত্যাগামীতে যদি ব্যাখ্যা করি, আমি কেন প্রত্যাগামী অপ্রত্যাগামীর কথা বলতেছি, কারণ আমাকে দ্বিতীয় সূত্র লিখতে বলছি এন্ট্রপির সাহায্যে। এন্ট্রপিটা কিন্তু প্রত্যাগামী অপ্রত্যাগামী ডিপেন্ডেন্ট। আমরা একটা জিনিস একটু আগেই বলছিলাম, প্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকে, অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপি বৃদ্ধি পায়। প্রকৃতির সকল স্বতঃস্ফূর্ত নিয়ম আছে, যত স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া আছে, সকল প্রক্রিয়ায় যদি সে প্রত্যাবর্তী হয় এন্ট্রপির পরিবর্তন হয় না, এন্ট্রপি স্থির থাকে। আর যদি সে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া হয় তাহলে কিন্তু এন্ট্রপির পরিবর্তন ঘটে। এন্ট্রপির পরিবর্তন বলতে এন্ট্রপি বাড়ে, কখনো কমে না। এই যে আমার প্রকৃতির সকল প্রক্রিয়ায় এন্ট্রপি বৃদ্ধি পায়, কখনো কমে না। এন্ট্রপি হয় স্থির থাকবে, না হয় বৃদ্ধি থাকবে। এটাকে আমরা বলতেছি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র এন্ট্রপির সাহায্যে। ওই কারণে আমাদের কি হয়, এন্ট্রপি একসময় আমরা বলি বেড়ে যাবে, তাপীয় মৃত্যু ঘটবে, হোয়াটএভার, আমরা ওইদিকে না যাই। তো আমাদের এখানে মেইন কথাটা হচ্ছে কি, মেইন কথাটা হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা এন্ট্রপির সাহায্যে লিখতে হবে। তাহলে এন্ট্রপির সাহায্যে আমরা যদি লিখি তাহলে ব্যাপারটা এরকম আসবে, প্রকৃতির সকল স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় অনেকভাবে লিখতে পারে, কোনো সমস্যা নেই, মেন থিমটা একই। প্রকৃতির সকল স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় হয় এন্ট্রপি স্থির থাকবে, হয় এন্ট্রপি স্থির থাকবে অথবা এন্ট্রপি বৃদ্ধি পাবে। প্রকৃতির সকল স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় হয় এন্ট্রপি স্থির থাকবে অথবা এন্ট্রপি বৃদ্ধি পাবে, দিয়ে কমা দিয়ে কখনো হ্রাস পাবে না, বা কখনো এন্ট্রপি হ্রাস পাবে না। এটা হচ্ছে সূত্রটা। এরপরে তুমি জাস্ট দুইটা লাইন লিখে দিবা, তাহলে আমরা এটাই হচ্ছে আমাদের এন্ট্রপির মাধ্যমে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। আমরা লিখবো এভাবে, এন্ট্রপির মাধ্যমে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র নিম্নরূপ দিয়ে আমরা এটা লিখে দিব, প্রকৃতির সকল স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় হয় এন্ট্রপি স্থির থাকবে অথবা এন্ট্রপি বৃদ্ধি পায়। এন্ট্রপি স্থির থাকবে না লিখে আমরা লিখবো এন্ট্রপি স্থির থাকে অথবা এন্ট্রপি বৃদ্ধি পায়, কখনো এন্ট্রপি হ্রাস পায় না। এরপর আমরা নিচে দুইটা লাইন লিখে দিতে পারি, প্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকে। এরপর লিখব অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপি বৃদ্ধি পায়। তাহলে প্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকে, অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপি বৃদ্ধি পায়। এটা ছিল আমাদের প্রথম প্রশ্ন, ক নম্বরের প্রথম অংশ। ক নম্বর কিন্তু এখনও শেষ হয় নাই। এরপর তোমাকে বলছে এন্ট্রপির মাধ্যমে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র লেখা আমাদের শেষ, এই দুইটা লাইন পর্যন্ত লিখে দিব, তাহলে আমরা ফুল মার্কস পাবো। এবার আসো আমাদের কয়ের দ্বিতীয় অংশ। আমাকে যা বলা হয়েছে সেটা হচ্ছে পরিবহন, পরিচলন ও বিকিরণ। এই তিনটা হচ্ছে তিন প্রক্রিয়া। এই তিন প্রক্রিয়ায় তাপের সঞ্চালনের ক্ষেত্রে এন্ট্রপি বৃদ্ধি পায় নাকি হ্রাস পায়। প্রথমে তোমাকে বলতে হবে বৃদ্ধি পায় নাকি হ্রাস পায়, আর এরপরে ফাইনালি আমাকে বলতে হবে উত্তরের পক্ষে গাণিতিক যুক্তি বিশ্লেষণ করতে হবে। উত্তরের পক্ষে কী করতে হবে, গাণিতিক যুক্তি বিশ্লেষণ করতে হবে। তো আমি বলে রাখি, পরিবহন, পরিচালন, তোমার প্রথম কাজ কি দেখো, তুমি প্রথমে লিখবা হচ্ছে পরিবহনের তুমি সংজ্ঞা লিখবা। প্রথমে পরিবহনের সংজ্ঞা লিখবা, এরপর লিখবা পরিবহনের আমাদের তাপের পরিবহনের ক্ষেত্রে এন্ট্রপি বাড়ে। এরপর তুমি পরিচলনের সংজ্ঞা লিখবা, মানে তুমি লেখার সময় এভাবে লিখবা, পরিচলনের সংজ্ঞা লিখবে, এরপর বাড়ে, যেভাবে লিখতে পারো সংজ্ঞা নিজের মতো করে সাজায় লিখবা। এরপর তুমি বিকিরণের সংজ্ঞা লিখবা, বিকিরণের সংজ্ঞা লিখে ফাইনালি একটা লিখবে এন্ট্রপি বাড়ে। অর্থাৎ তাহলে পরিবহনের সংজ্ঞা লিখবো, এরপর লিখবো তাপের পরিবহনের ক্ষেত্রে এন্ট্রপি সর্বদা বৃদ্ধি পায়। এরপর পরিচলনের পর সংজ্ঞা লেখার পর লিখবো তাপের পরিচলনের ক্ষেত্রে এন্ট্রপি সর্বদা বৃদ্ধি পায়। এরপর বিকিরণ লেখার পর লিখবো তাপের বিকিরণের ক্ষেত্রে এন্ট্রপি সর্বদা বৃদ্ধি পায়। এবার আমরা নিচে যে কাজটা করবো, এতটুকু আমরা লিখলাম, তোমাকে গাণিতিক ব্যাখ্যা দিতে হবে। এবার দেখো এগুলো সবগুলা কিন্তু যে এন্ট্রপি বাড়ে সবগুলার কারণ কিন্তু একটাই,
সবগুলার এন্ট্রপি বাড়ার কারণ একটাই। সো আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে ব্যাখ্যা দিব না, অনেক বড় হয়ে যাবে, বিশাল হয়ে যাবে, কারণ একই ব্যাখ্যাকে তুমি তিনটাতে তিনবার লিখবা নাকি না। তাহলে এবার আমরা নিচে লিখবো, তিনটার ডেফিনিশন লিখলাম, তিনটাতে বারে লিখলাম। এবার লিখবো প্রকৃতপক্ষে, সুন্দর করে দেখো কথাটা ভালোভাবে চিন্তা করো, প্রকৃতপক্ষে তাপ তাপ, দেখো ভালো করে খেয়াল করো, প্রকৃতপক্ষে তাপ পরিবহন বা পরিচলন বা বিকিরণ যেই পদ্ধতিতেই সঞ্চালিত হোক না কেন, এই তাপ সর্বদা নিম্ন তাপমাত্রার উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুর দিকে গমন করে। তাহলে আমরা কি বললাম, এই লাইনটা লিখে বলবো, প্রকৃতপক্ষে তাপের পরিবহন পরিচলন বা বিকিরণ যে পদ্ধতিতেই তাপের সঞ্চালন হোক না কেন, তাপ সবসময় উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুর দিকে গমন করে। অতএব তাপের পরিবহন বা পরিচলন বা বিকিরণ একটি অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, এবার এটা লিখছি না, এতটুকু লিখবো। অতএব তিনটা তাপের পরিবহন পরিচলন বা বিকিরণ অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। এর মানে এবার আমরা গাণিতিকভাবে ব্যাখ্যা করে দিব, অপ্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপি বৃদ্ধি পায়। তো অপ্রত্যাবর্তী প্রক্রিয়া যদি এন্ট্রপি বৃদ্ধি পায়, এরা তিনটাই তো অপ্রত্যাবর্তী, ওই কারণে তিনটার ক্ষেত্রে এন্ট্রপি বাড়ে। এবার আসো আমি দেখাবো কিভাবে অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার এন্ট্রপি বৃদ্ধি পায়। তার জন্য তোমাকে গাণিতিক উদাহরণ দিতে বলছে। তো গাণিতিক উদাহরণের ক্ষেত্রে প্রথমে তোমরা লিখবা, ধরি একটা বস্তু T1, চিত্রটা আমরা এঁকে দিব। T1 তাপমাত্রার একটা বস্তু আছে, মনে করো এভাবে লিখবো, T1 তাপমাত্রার একটা বস্তু আছে, এরপর T2 তাপমাত্রার একটা বস্তু আছে। তাহলে এটার তাপমাত্রা হচ্ছে T1, এটার তাপমাত্রা হচ্ছে T2। আমরা লিখে দিলাম T1 সমান হচ্ছে উচ্চ তাপমাত্রা, T1 হচ্ছে উচ্চ তাপমাত্রা, এরপর T2 হচ্ছে নিম্ন তাপমাত্রা। আগে বেসিকটা বুঝো, আমি সাজাই দিব। নিম্ন তাপমাত্রা, T1 হচ্ছে উচ্চ তাপমাত্রা, T2 হচ্ছে নিম্ন তাপমাত্রা। এখন স্বাভাবিক হিসাব নিকাশ কি, এই দুইটা বস্তুকে যদি কাছাকাছি রাখা হয়, তাহলে এটা যেহেতু আমাদের হট, এটা যেহেতু কোল্ড, উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুর দিকে গমন করবে। কে গমন করবে? কিছু পরিমাণ তাপ গমন করবে। এবার দেখো T1 বস্তু যেহেতু উষ্ণ, সে কিছু পরিমাণ তাপ ছেড়ে দিবে, T2 বস্তু যেহেতু ঠান্ডা, সে কিছু পরিমাণ তাপ গ্রহণ করবে। কিন্তু কথা হচ্ছে এই T1 যে পরিমাণ তাপ ছেড়ে দিবে, T2 ঠিক সেই পরিমাণ তাপ কী করবে? গ্রহণ করবে না। ওকে, তাহলে আমাদের ও তাপ ছেড়ে দিল, ও তাপ গ্রহণ করলো। তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি, এক্ষেত্রে হচ্ছে তাপের বর্জন, এক্ষেত্রে হচ্ছে গ্রহণ। তাহলে আমরা যদি সিম্পল চিন্তা করে দেখি, তাহলে আমরা বলবো এই T1 তাপমাত্রার বস্তুর ক্ষেত্রে, এই T1 তাপমাত্রার যে বস্তু, এই বস্তুর ক্ষেত্রে এন্ট্রপির যে পরিবর্তন, এটাকে আমি নাম দিলাম হচ্ছে ডেল্টা S1 ইকুয়ালস টু, আমরা জানি এন্ট্রপির DS সমান হচ্ছে dQ/T, এটা হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র। আর যদি টোটাল এন্ট্রপির পরিবর্তন বলি, তাহলে এটা হচ্ছে Q/T। তাহলে আমার এই ক্ষেত্রে তাপের পরিবর্তন কত? এই Q ডিভাইডেড বাই তাপমাত্রা কত? T1। এবার যদি T2 তাপমাত্রার বস্তুর ক্ষেত্রে আমি চিন্তা করি, ডেল্টা S2 এন্ট্রপির পরিবর্তন হচ্ছে ও তাপ গ্রহণ করে কি পরিমাণ, আর এন্ট্রপির পরিবর্তন হচ্ছে T2। তাহলে আমরা এখান থেকে ব্যাপারটা যে জিনিসটা দেখলাম, সেটা হচ্ছে এই যে ও আমার কি করে, দেখো প্রথম বস্তু হচ্ছে প্রথম বস্তু তাপ বর্জন করে, যে তাপ বর্জন করে তার ক্ষেত্রে এন্ট্রপি কি? নেগেটিভ। এন্ট্রপি কেন নেগেটিভ? কারণ বর্জিত তাপ যেহেতু আমাদের বর্জিত মানে নেগেটিভ, আর এই ক্ষেত্রে আমার গৃহীত মানে পজিটিভ, তাহলে প্লাস না দিলেও চলে। এবার আসি, তাহলে আমরা কি লিখবো? এটা হচ্ছে প্রথম বস্তুর এন্ট্রপির পরিবর্তন, এটা হচ্ছে দ্বিতীয় বস্তুর এন্ট্রপির পরিবর্তন। এবার আমরা লিখবো হচ্ছে মোট এন্ট্রপির পরিবর্তন, ডেল্টা S ইকুয়ালস টু হচ্ছে ডেল্টা S1 প্লাস ডেল্টা S2। তাহলে আমরা এক্ষেত্রে লিখতে পারি হচ্ছে -Q/T1 প্লাস Q/T2। চাইলে আমরা সাজায় লিখতে পারি এভাবে, Q/T2 মাইনাস Q/T1। এবার আমরা এখানে লিখতে পারি, কিউটা যদি কমন নিয়ে নিই, 1/T2 মাইনাস 1/T1। এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো, সেটা হচ্ছে কি, আমরা একটা শর্ত দিয়ে দিব। শর্তটা কি দিব? দেখো, যেহেতু T1 উচ্চ তাপমাত্রা, T2 নিম্ন তাপমাত্রা, দ্যাট মিনস হচ্ছে আমাদের T1 ইজ গ্রেটার দেন T2। তাহলে T1 T2 এর থেকে বড়। আচ্ছা, T1 যদি T2 এর থেকে বড় হয়, তাহলে নিশ্চয়ই আমরা বলতে পারি 1/T1 ইজ লেস দেন 1/T2, অসমতার শর্ত। তাহলে আমরা যেহেতু লিখব, যেহেতু এটা সেহেতু এটা। তাহলে এর মানে কি? এর মানে হচ্ছে
এটা হচ্ছে আমাদের কি এই ওয়ান বাই টি টু হচ্ছে বড়, ওয়ান বাই টি ওয়ান ছোটো, এর মানে বড় মাইনাস ছোটো, বড় থেকে ছোটো সংখ্যা বিয়োগ গেলে আনসারটা কেমন হয়? পজিটিভ হয়। দ্যাট মিনস আমরা বলতে পারবো যেহেতু এটা অতএব এটা পজিটিভ। মান কত জানি না, বাট পজিটিভ এটা জানি। এর মানে ডেল্টা এস ইজ গ্রেটার দেন 0। এর মানে কি এন্ট্রপির পরিবর্তন ধনাত্মক, এন্ট্রপির পরিবর্তন ধনাত্মক, এন্ট্রপির পরিবর্তন ধনাত্মক মানে কি এন্ট্রপি বৃদ্ধি পায়। এবার আসলে আমরা কীভাবে লিখব? সে আমাদের ওই লাইনে গেছি, আমরা বলে দিয়েছি তিনটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। এবার আমরা দেখব এভাবে লিখব। প্রথমে এই চিত্রটা আঁকবো, এবার লিখব। ধরি চিত্র অনুসারে T1 উচ্চ তাপমাত্রা এবং T2 নিম্ন তাপমাত্রা। T1 উচ্চ তাপমাত্রার বস্তু কিউ পরিমাণ তাপ বর্জন করে এবং T2 উচ্চ তাপমাত্রার বস্তু সেই কিউ পরিমাণ তাপ গ্রহণ করে। সুতরাং T1 তাপমাত্রার বস্তুর এন্ট্রপির পরিবর্তন ডেল্টা S1 = এত, T2 তাপমাত্রার বস্তুর এন্ট্রপির পরিবর্তন সমান এত। এবার লিখব টোটাল সিস্টেমের বা পুরো সিস্টেমের মোট এন্ট্রপির পরিবর্তন। তাহলে এন্ট্রপির পরিবর্তন কয় জায়গায় হয়েছে? পুরো সিস্টেমটার মধ্যে 2 জায়গায়, একটা হচ্ছে এই জায়গায় আর একটা হচ্ছে এই জায়গায়। তাহলে টোটাল এন্ট্রপির পরিবর্তন সমান এটা প্লাস এটা, এভাবে লিখব। এবার আমরা এখান থেকে লিখব, এবার এতটুকু লেখার পর আমরা লিখব হচ্ছে যেহেতু T1 ইজ গ্রেটার দেন T2, সেহেতু 1/T1 ইজ লেস দেন 1/T2, অতএব 1/T2 মাইনাস 1/T1 ইজ গ্রেটার দেন 0। সিম্পল। এবার আমরা লিখব সুতরাং ডেল্টা S = Q ইন্টু এত ইজ গ্রেটার দেন 0। অতএব বলা চলে পুরো সিস্টেমের এন্ট্রপির পরিবর্তন ধনাত্মক। এন্ট্রপির পরিবর্তন ধনাত্মক মানেই হচ্ছে এন্ট্রপি বাড়ে। অতএব অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপি সর্বদা বৃদ্ধি পায়। আর যেহেতু পরিবহন, পরিচলন ও বিকিরণ এই তিনটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, অতএব পরিবহন, পরিচলন ও বিকিরণ পদ্ধতিতে এন্ট্রপি সবসময় বাড়বে। অতএব আমাদের এন্ট্রপি কি হয়? বৃদ্ধি পায়। এটাই আমাকে জিজ্ঞেস করা হয়েছে, সুন্দর করে সাজায় লিখে দিব। আমি এভাবে লেকচার দিচ্ছি কারণ তোমাকে শেখানোর জন্য। আর সেকেন্ড কথা, তুমি যাতে নিজের মতো করে সাজায় লিখতে পারো, অন্যের সাথে মিলবে না নিজে বুঝে সাজায় লিখলে। এবার আসো আমাদের সেকেন্ড কোয়েশ্চেন বলা হলো, ধরো তুমি 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্বাভাবিক চাপের 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারিত করে 4 গুণ করলে এন্ট্রপির পরিবর্তন কত? তাহলে তোমাকে প্রথমত বলা হয়েছে তুমি কি করলা? 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিলা, আর স্বাভাবিক চাপ মানে হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। এবার তোমাকে বলা হলো তুমি কোন প্রক্রিয়া? তোমাকে বলা হলো সমষ্ণ প্রক্রিয়া। তোমাকে কোন প্রক্রিয়া বলা হলো? সমষ্ণ প্রক্রিয়া বলা হলো। এবং তোমাকে বলা হলো কোন একটা গ্যাসের আয়তন তুমি কয় গুণ করছো? 4 গুণ করছো। B1 যদি আমাদের B হয়, B2 এর মান হবে 4V। তুমি গ্যাসের আয়তন কয় গুণ করছো? গ্যাসের আয়তন 4 গুণ করছো। এবার তোমাকে প্রশ্নে কি বলা হলো? 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের কয় গ্রাম? 1 গ্রাম। তাহলে দেখো 1 গ্রাম H2 হাইড্রোজেন গ্যাস, 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মূল সংখ্যা কত? আমরা বলতে পারি 1/1 গ্রাম ডিভাইড বাই 2 গ্রাম, কারণ আমরা জানি H2 মান হচ্ছে 2 গ্রাম। তাহলে বর ডিভাইড বাই আণবিক বর সমান হচ্ছে মূল সংখ্যা, তাহলে এটা হচ্ছে 0.5 মোল। তাহলে এগুলো দেখলাম। আমাকে বলা হলো কি? এন্ট্রপির পরিবর্তন। তো সিম্পল, একবার ব্যাপারটা তুমি খেয়াল করে দেখো। তোমাকে কি করতে হবে? টোটাল এন্ট্রপির পরিবর্তন হিসাব করতে হবে। এবার টোটাল এন্ট্রপির পরিবর্তন যদি তুমি হিসাব করো, কোন প্রক্রিয়া? সমষ্ণ প্রক্রিয়া। তাহলে ব্যাপারটা মাথায় রাখতে হবে, এটা কোন প্রক্রিয়া ভাইয়া? এটা হচ্ছে আমার সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া এমন একটা প্রক্রিয়া যেই প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি তাপমাত্রা কি? সমষ্ণ প্রক্রিয়া মানে হচ্ছে তাপমাত্রা কনস্ট্যান্ট। এই সমষ্ণ প্রক্রিয়া মানে হচ্ছে তাপমাত্রা সবসময় কনস্ট্যান্ট বা ধ্রুবক থাকবে। এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। তাহলে আমরা জানি হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় যেহেতু তাপমাত্রা কনস্ট্যান্ট, অতএব আমরা এখান থেকে আমাদের যে সমষ্ণ প্রক্রিয়া, এই সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা চাইলে কিন্তু আমাদের এন্ট্রপির পরিবর্তনটা হিসাব করতে পারবো। এখন আসো কীভাবে আমি এন্ট্রপির পরিবর্তনটা হিসাব করব। তাহলে প্রথম কথা আমি আগে লিখে নিই, তুমি ব্যাপারটা বুঝো। ব্যাপারটা হচ্ছে সমষ্ণ, যেহেতু এটা আমার সমষ্ণ প্রক্রিয়া, এর মানে হচ্ছে দেখো টেম্পারেচার কনস্ট্যান্ট বা ধ্রুবক। আর টেম্পারেচার ধ্রুবক মানে হচ্ছে ডিউর মান হচ্ছে 0। কেন ডিউর মান 0? কারণ আমরা জানি টেম্পারেচার ধ্রুবক মান হচ্ছে টেম্পারেচারের পরিবর্তন হচ্ছে 0।
টেম্পারেচার ধ্রুবক মানে টেম্পারেচারে কোনো পরিবর্তন হয় না, টেম্পারেচারে কোনো পরিবর্তন হয় না মানে ডিটির মান শূন্য, আর ডিটির মান শূন্য মানে ডিইউ শূন্য। কেন? আমরা জানি ডিইউ সমান এনসিপি ডিটি, তাহলে সেখান থেকে আমরা ডিটি এর মান শূন্য হলে ডিইউর মান শূন্য, ব্যাপার না, আমরা ডাইরেক্ট বলে দিই ডিইউর মান হচ্ছে শূন্য। তাহলে আমরা তাপগতিবিদ্যার সূত্র থেকে জানি ডিকিউ সমান হচ্ছে ডিইউ প্লাস ডিডব্লিউ, তাহলে আমরা বলতে পারি হচ্ছে ডিকিউ ইকুয়ালস টু হচ্ছে ডিইউ যেহেতু শূন্য ডিডব্লিউ। এবার মোস্ট ইম্পর্টেন্ট কথা, তোমাকে কি বের করতে হবে? প্রথমে ডিকিউ বের করতে হবে, তাকে টি দ্বারা ভাগ করতে হবে। এই যে আমরা জানি ডেল্টা এস সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিকিউ ডিভাইড বাই টি, এটাই আমার লাগবে এন্ট্রপির পরিবর্তন। এবার আসো ডিডব্লিউ বের করব। ডিডব্লিউ কিভাবে বের করব? আমরা জানি হচ্ছে ডিডব্লিউ সমান কত? পি ডিবি। তোমার কি লাগবে? ডিকিউ লাগবে নাকি ডিকিউ বাই টি লাগবে? ডিকিউ বাই টি লাগবে, তাহলে উভয় পক্ষকে টি দ্বারা ভাগ করলে আমরা পাবো ডিকিউ ডিভাইডেড বাই টি ইকুয়ালস টু পি ডিভাইডেড বাই টি ডিবি। এবার আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করতে যাই, এখানে কিন্তু এখানে ইন্টিগ্রেশন করতে গেলে একটু ঝামেলা আছে, এই পি বাই টি এর মান আমাকে বের করতে হবে। এখন দেখো এটা কোন প্রক্রিয়া ভাইয়া? সমষ্ণ প্রক্রিয়া। আমরা জানি সমষ্ণ প্রক্রিয়া বয়লের সূত্র মেনে চলে, আমরা জানি পিভি ইকুয়ালস টু এনআরটি। তো আমার কার মান লাগবে? পি বাই টি এর মান লাগবে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি পি ডিভাইডেড বাই টি এর মান হচ্ছে এন আর ডিভাইডেড বাই বি। তাহলে আমরা এটা করলাম, এটা করার পরে এই যে পি বাই টি এর মান এন আর ডিভাইড বাই বি না, এই পি বাই টি এর মান হচ্ছে এন আর ডিভাইডেড বাই বি আমরা বসাই দিলাম ডিবি। এদিকে থাকতেছে কি? ডিকিউ ডিভাইড বাই টি। এবার তোমার কি করা লাগবে? ইন্টিগ্রেশন করা লাগবে। তাহলে আমরা বলতে পারবো ইন্টিগ্রেশন অফ ডিকিউ ডিভাইড বাই টি ইকুয়ালস টু, এই পাশে ইন্টিগ্রেশন করব, এই পাশে আমার কিউ এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, আর এই পাশে আমরা বি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো। এটা তো আমার পুরোটা হচ্ছে এন্ট্রপির পরিবর্তন। এই পাশে কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো? বি এর সাপেক্ষে। সো বাকি সব বের হয়ে চলে আসবে এন আর ইন্টিগ্রেশন অফ 1/b ডিবি, 1/b ডিবি। এবার দেখো আমাদের এখানে এটাকে তো আমরা বলেই ফেলতে পারবো, এটা হচ্ছে আমার এন্ট্রপি পরিবর্তন ডেল্টা এস, আর এদিকে হচ্ছে এন আর। সো এখানে আমাদের 1/v ডিবি, এটার ফর্মুলা হচ্ছে লন বি। এবার থার্ড ব্র্যাকেটে তোমাকে কী করতে হবে? লিমিট বসাই দিতে হবে। এখন আসলে লিমিটকে এখানে কার সাপেক্ষে যোগজীকরণ করতেছি? ভলিউমের সাপেক্ষে। তো ভলিউমের সাপেক্ষে যদি আমি যোগজীকরণ করি, আমার ইনিশিয়াল ভলিউম কত, ফাইনাল ভলিউম কত, তারা বলেই দিছে ভলিউম 4 গুণ করছি। তো আমি ওইভাবে করব না, আমি ধরে নিব হচ্ছে প্রাথমিক ভলিউম বি1, শেষ ভলিউম বি2, পরে মান বসাবো। তাহলে বি1 থেকে শুরু করে বি2 পর্যন্ত এই বি2 ভি1। তাহলে আমরা এখান থেকে সুন্দর করে বলতে পারবো এই যে আমার ডেল্টা এস এর মান, আমাদের যে ডেল্টা এস এর মান সেটা হচ্ছে এন আর লন প্রথমে বি2 মাইনাস লন ভি1। এবার আমরা ডেল্টা এস ইকুয়ালস টু বলতে পারবো এন আর, দেখো লন এ মাইনাস লন বি সমান কি? লন এ বাই বি, তাহলে ভি2 ডিভাইড বাই ভি1। তাহলে আমরা ফর্মুলা পেয়ে গেছি না? ওকে, দ্যাটস ইট, আমরা ফর্মুলা পেয়ে গেছি। এবার আমাকে কী করতে হবে? মানটা বের করতে হবে, মান বসাইয়া। তাহলে আমাকে ইন্টিগ্রেশন করে এতটুকু আসতে হবে, এতটুকু আসার পর আমি এন্ট্রপির পরিবর্তনের ফর্মুলা পেয়ে গেছি। তো আমি যখন এখন এন্ট্রপির পরিবর্তনের ফর্মুলা জানি, এবার আমার কাজ কি? সেই ফর্মুলায় মান বসাইয়া আমাকে বের করা, আমাকে বের করা। সো আমি মান বসাই, সেটা হচ্ছে কি? এন্ট্রপির পরিবর্তন ডেল্টা এস ইকুয়ালস টু, দেখো আমি সিস্টেমটা পুরোটা একসাথে বলে দিব, তুমি আগে পুরো সিস্টেমটা দেখো। ডেল্টা এস ইকুয়ালস টু আমি পেয়ে গেলাম এন আর লন বি2 ডিভাইড বাই ভি1, এটা না পাইছি এন আর লন বি2 বাই ভি1, এটা পাইছি। এবার তোমার কাজ কি? মান বসানো। দেখো এন এর মান কত? এন এর মান হচ্ছে 0.5, আর এর মান কত? 8.314, হ্যাঁ। তারপর হচ্ছে ইন্টু লন বি2 এর মান কত? 4v, b1 এর মান কত? v। তাহলে আমরা বলতে পারবো 0.5 ইন্টু 8.314 ইন্টু লন বি কাটাকাটি 4। এবার যদি তুমি ক্যালকুলেশন করো আনসার পাবা, আমি বের করে রাখছি 5.76। এটা হচ্ছে ডেল্টা এস এর মান, এর মানে হচ্ছে সমস্ত প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তনের মান, এবং এটার একক দিতে হবে সুন্দর করে জুল পার ক্যালভিন। তাহলে এটা আমার এন্ট্রপির পরিবর্তন বের করা হয়ে গেছে, এটাই হচ্ছে আমাদের আনসার অ্যান্ড দ্যাটস ইট। এবার হচ্ছে তোমাকে যে বলছে তুমি কিভাবে লিখবা। প্রথম কথা হচ্ছে তুমি দেখো এই সূত্রের মধ্যে তোমার কি মান লাগতেছে। তোমার মান লাগতেছে হচ্ছে এন এর মান, আর এর মান, বি1 এর মান, বি2 এর মান, আর তো কিছু লাগতেছে না। যেহেতু লাগতেছে না, এবার তাহলে তোমার দেখো অন্য কোনো কিছু লাগবে না। তাহলে তুমি প্রথমে এন এর মানের জন্য তুমি কি লিখবা? প্রশ্ন অনুসারে 1 গ্রাম আমাদের প্রদত্ত হাইড্রোজেনের ভর 1 গ্রাম, সুতরাং হাইড্রোজেনের মূল সংখ্যা সমান ভর ডিভাইডেড বাই আণবিক ভর। আমরা জানি হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 2 গ্রাম, সুতরাং 1 গ্রাম ডিভাইড বাই 2 গ্রাম সমান 5.5 মোল। তাহলে আমাদের মূল সংখ্যা বের করা হয়ে গেছে। এবার আসো আমাদের কি করতে হবে? ধরি প্রাথমিক অবস্থায়
এভাবে লিখব, যেহেতু 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 প্রদত্ত প্রক্রিয়াটি একটি সমষ্ণ প্রক্রিয়া সেহেতু তাপমাত্রা ধ্রুব থাকবে, আর তাপমাত্রা ধ্রুব থাকলে অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হবে না, অভ্যন্তরীণ পরিবর্তন ডিইউ ইকুয়ালস টু 0। এবার লিখব প্রাথমিক আয়তন B1 ইকুয়ালস টু বি, ধরি প্রাথমিক আয়তন B1 ইকুয়ালস টু বি, আর প্রশ্ন অনুসারে B2 ইকুয়ালস টু হচ্ছে 4B, কারণ 4 গুণের কথা বলছে। দ্যাটস গ্রেট, আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না, তাপমাত্রা, অ্যাটমসফিয়ার এগুলো আমার কিচ্ছু লাগতেছে না এই প্রশ্নের মধ্যে। এবার আমরা কি করব, এরপর আমরা যে কাজটা করব, প্রথমে আমরা লিখব তাপগতিবিদ্যার সূত্র থেকে পাই ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ, এটার মান 0 বসাবা, এরপর হচ্ছে উভয় পক্ষকে টি দ্বারা ভাগ করবা, এরপর উভয় পাশে লিখবা উভয় পক্ষে স্ব চলকের সাপেক্ষে যোগজীকরণ করে পাই। আর ওই ডান দিকে যে তোমার ক্যালকুলেশন, তুমি PV ইকুয়ালস টু nRT থেকে মান বসাবা, সেই মানটা বসাই দিবা, এরপর ইন্টিগ্রেশন করে লাস্ট এই লাইনটা পাবা, এই লাইনে তুমি মানগুলো বসাই দিলে আনসার বের হয়ে যাবে। একক অবশ্যই লিখতে হবে জুল পার কেলভিন, এবং ফাইনালি উত্তর লিখতে হবে এন্ট্রপির পরিবর্তন একক জুল পার কেলভিন। দিস ইজ নট এন্ট্রপি, দিস ইজ দ্য দিস ইজ দ্য ডিফারেন্স অফ এন্ট্রপি। তাহলে এটা হচ্ছে এন্ট্রপির পরিবর্তন, এটা হচ্ছে এন্ট্রপির পরিবর্তন, এন্ট্রপি কতটুকু ফ্লাকচুয়েট করছে। সো এটা কিন্তু এন্ট্রপি না, এন্ট্রপির পরিবর্তন। এভাবে আমরা আনসারটা লিখে দিব, তাহলে আমাদের ক নাম্বারের আনসার শেষ। সরি, এটা ক না, খ ছিল না, ওকে। এবার তোমাকে গতে কি প্রশ্ন করলো আমি দেখি। খয়ের আমাদের খ কমপ্লিট, মোরালেস কমপ্লিট, এবার পুরোটাই কমপ্লিট। এবার গতে বলা হলো সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারিত করার ক্ষেত্রে, আমি কিন্তু একটু আগে আয়তন 4 গুণ করছি, এবং সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারিত করার ক্ষেত্রে চাপের পরিবর্তন হবে কিনা ব্যাখ্যা করো। এই যে লাইনে আছে বলা হলো চাপের পরিবর্তন হবে কিনা, তাহলে আমাদের সমষ্ণ প্রক্রিয়া পরিবর্তন করার ক্ষেত্রে চাপের পরিবর্তন হবে কিনা, তাহলে সমষ্ণ প্রক্রিয়া মানে কি, তাপমাত্রা কনস্ট্যান্ট মানে হচ্ছে কার সূত্র, বয়েলের সূত্র। তাহলে আমরা লিখবো, এবার দেখো, তাহলে আমরা বয়েলের সূত্র মানে আমরা কি জানি, P1 B1 ইকুয়ালস টু হচ্ছে P2 V2। তাহলে আমরা লিখবো, প্রথমে লিখবো, যেহেতু এটা আমাদের নতুন প্রশ্নে লিখবো, ধরি প্রাথমিক আয়তন B1 ইকুয়ালস টু বি, শেষ আয়তন B2 ইকুয়ালস টু হচ্ছে 4V। এবার লিখবো প্রাথমিক চাপ P1 ইকুয়ালস টু হচ্ছে 101325 প্যাসকেল, অথবা কেউ যদি টু দি পাওয়ার দিয়ে লিখতে চাও তাও লিখতে পারো, তোমার নিজস্ব ব্যাপার। আমি পুরোটা লিখতেছি, আমার এবার ভালো লাগে। 101325 প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার দাও। এরপর লিখবো P2 ইকুয়ালস টু ওয়াট। তাহলে আমরা এখান থেকে সুন্দর করে লিখে দিব যে আমাদের P2 ইকুয়ালস টু, আমরা জানি দিয়ে এটা লিখবো, প্রথমে লিখবো আমরা জানি সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে এটা, এরপর P2 ইকুয়ালস টু হচ্ছে P1 B1 ডিভাইডেড বাই V2। এখান থেকে আমরা বলতে পারবো হচ্ছে কি, P1 এর মান কত 101325, B1 এর মান হচ্ছে V, আর B2 এর মান হচ্ছে 4V। এই B কাটাকাটি যাবে, তাহলে আমার 101325 ডিভাইড বাই 4, এটাকে ক্যালকুলেশন করলে 101325 ডিভাইড বাই 4, এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো আনসারটা কত হবে, আনসারটা হবে হচ্ছে আমার 25,331.25 প্যাসকেল। তো তোমাকে কি বলছে দেখো, তোমাকে প্রশ্নটা একটু ভালো করে পড়তে হবে। প্রশ্নের মধ্যে তোমাকে বলা হলো এক্ষেত্রে চাপের পরিবর্তন হবে কিনা, তোমাকে জিজ্ঞেস করে না চাপ কত, পরিবর্তন হবে কিনা জিজ্ঞেস করছে। তাহলে আমরা দেখলাম, তাহলে এবার আমরা লিখবো অতএব শুরুতে চাপ ছিল হচ্ছে 101325 প্যাসকেল, বর্তমানে চাপ সমান হচ্ছে এত প্যাসকেল। যেহেতু P1 ইজ গ্রেটার দেন P2, অতএব চাপ বাড়ে, এবার কতটুকু বাড়ে লিখতে পারবো, এবার হচ্ছে আমরা লিখবো চাপের পরিবর্তন ডেল্টা P ইকুয়ালস টু P2 মাইনাস P1, সরি P1 মাইনাস P2, এই চাপ বাড়ে কেন, চাপ তো কমে, হ্যাঁ কমে, চাপ কমে, বাড়ে না তো, কমে। শুরুতে ছিল হচ্ছে আমাদের কত 101325, হ্যাঁ 25, আর এখন হয়ে গেছে কত, এটা 6 ডিজিট, এটা হ্যাঁ আমাদের 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে না, চাপ কমে। তাহলে আমাদের চাপ কি হয়, কমে, যেহেতু আমাদের P1টা বড়, এর মানে হচ্ছে চাপ কমে যায়। কতটুকু কমে এখান থেকে ক্যালকুলেশন করে বের করলে তোমার বের হবে হচ্ছে, তোমরা আবার ক্যালকুলেশন করে দেখবা, আমার আসছে হচ্ছে 75993.75 প্যাসকেল। এত প্যাসকেল চাপ হচ্ছে বাড়ে। তাহলে তোমাকে বলতে চাপের পরিবর্তন হবে কিনা ব্যাখ্যা করো, তুমি সুন্দর করে লিখে দিবা চাপের পরিবর্তন হবে এবং এত প্যাসকেল চাপ বাড়ে। এবার তোমাকে কি প্রশ্ন করছে দেখো, এটা তো আমার গয়ের প্রথম অংশ। এবার বলা হলো হাইড্রোজেন গ্যাসের এই প্রসারণে কৃত কাজের মান কত। হাইড্রোজেন গ্যাসের এই প্রসারণ মানে কোন প্রসারণ, সমষ্ণ প্রসারণ, এই প্রসারণে কৃত কাজের মান জিজ্ঞেস করছে, মানে এর মানে হচ্ছে আগের প্রশ্নটার ইনফরমেশন সেগুলাই তোমাকে বলছে কৃত কাজ বের করার জন্য। সো আসো আমরা কৃত কাজ বের করব। সো কৃত কাজ বের করতে গেলে আবার একবারে সিম্পল হিসাব আমরা লিখবো, আমরা জানি ডিডাব্লিউ সমান হচ্ছে PdV,
এবার তুমি টোটাল কৃতকাজ বের করবে, ইন্টিগ্রেশন করবে। তার আগে যেহেতু সমষ্টি প্রক্রিয়া আমরা জানি, সমষ্টি প্রক্রিয়া পিভি ইকুয়ালস টু এনআরটি। সো আমরা কার মান বের করবো? ফি এর মান। এই ফি ইকুয়ালস টু আমরা বলতে পারবো এনআরটি ডিভাইড বাই ভি। তাহলে আমরা এখান থেকে খুব সুন্দর করে বলতে পারি ডিডব্লিউ সমান হচ্ছে এখানে ফি এর মান কত? ফি এর মান হচ্ছে এনআরটি ডিভাইড বাই ভি ডিভি। এবার আমাদের কি করতে হবে? টোটাল কৃতকাজ। তাহলে আমরা লিখব টোটাল কৃতকাজ সমান হচ্ছে ইন্টিগ্রেশনের ডিডব্লিউ সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ এনআরটি ডিভাইডেড বাই ভি ডিভি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে এনআরটি আমাদের কমন যাবে, তাহলে আমার ইন্টিগ্রেশন অফ 1/v ডিভি। এটা হচ্ছে আমাদের কি লিমিট, কার লিমিট? আয়তনের লিমিট। আয়তন কত থেকে কত হয়? আয়তন হচ্ছে আমার v1 থেকে v2 হয়। তাহলে আমার আয়তন v1 থেকে v2 হয়, আয়তন v1 থেকে v2 হয়। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে বের করতে পারবো, এনআরটি লন এখানে বি হয়, আর আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে v2 লিখবো, v1 লিখবো। তাহলে এনআরটি লন v2 মাইনাস লন v1। এরপর আমরা লিখবো হচ্ছে এনআরটি লন v2 ডিভাইডেড বাই v1। এটা কার মান? কৃতকাজের মান। এটা সুন্দর করে লিখে দিব, হ্যাঁ, এই পুরোটা লিখবো। এই পুরোটা লেখার পর এবার কৃতকাজের ফর্মুলা আমরা পেয়ে গেছি না? পেয়ে গেছি। এবার এখানে আমরা কী করবো? মান বসাবো, হ্যাঁ, মান বসাবো। তাহলে এবার তুমি মান বসানো শুরু করো। আর তাহলে আমরা এখানে দেখো আমার ফাইনালি কী লাগতেছে? এন এর মান, আর এর মান, টি এর মান, b1 b2 এর মান। তাহলে আমরা লিখবো আবার আগের মতো, প্রথমে শুরুতে কিন্তু b1 সমান এত, b1 সমান b, b2 সমান হচ্ছে 4v। তারপর হচ্ছে দেওয়া আছে তাপমাত্রা আগেরটাতে দেওয়া ছিল, তাপমাত্রা আগের প্রশ্নে দেওয়া ছিল, কত দেওয়া ছিল? 27 ডিগ্রি সেলসিয়াস। সেলসিয়াসে রাখা যাবে না, কেলভিনে নিতে হবে। সো 27 + 273 মানে 300 কেলভিন। আর আমরা জানি আর সমান হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন। একক ঠিক রাখবা। এন 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে মূল সংখ্যা হচ্ছে আমাদের এন এর মান কত? এন এর মান হচ্ছে 0.5। তাহলে আমরা এতটুকু করার পর এবার আমরা তো ফর্মুলা অলরেডি পেয়ে গেছি। তাহলে আমরা বলতে পারবো এনআরটি লন v2 ডিভাইডেড বাই v1। এটার মান হচ্ছে 0.5, এটার মান হচ্ছে 8.314, এরপর হচ্ছে টি এর মান হচ্ছে 300, এরপরে লন, এটা কাটাকাটি করলে 4 আসবে। ক্যালকুলেশন করার পর তোমার আনসার আসবে হচ্ছে 1728.85। আমার এটা বের হয়েছে 1728.85 জুলই থাকবে আনসার। কেন জুল? কারণ এটা তোমার কৃতকাজের একক হচ্ছে কি? জুল। এটাই হচ্ছে আমাদের আনসার। কৃতকাজ আমাদেরকে বের করতে বলছে। এবার আসো, তাহলে এতটুকুর মধ্যে আমরা আনসার লিখে দিতে পারবো। এবার আসে আমরা এর পরের প্রশ্নে যাই। 4 নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে, সমচাপ প্রক্রিয়ায় 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন 4 গুণ প্রসারণে এন্ট্রপির পরিবর্তন হবে কিনা তা নির্ণয় করে দেখাও। সমচাপ ও সমষ্টি প্রক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপির প্রসারণে গ্যাসের এই প্রসারণে এন্ট্রপির পরিবর্তন তুলনা করো। এর মানে এন্ট্রপির পরিবর্তন এর আগে আমরা সমষ্টি প্রক্রিয়ায় বের করছি, এবার বলছে সমচাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন বের করার জন্য। তাহলে আমার সমষ্টিটা বের করা আছে, সমচাপীয়, ওই কাজটা আগে যা হয়েছে তা, জাস্ট এবার কোন প্রক্রিয়া? সমচাপীয় প্রক্রিয়া। কোন প্রক্রিয়া? সমচাপীয় প্রক্রিয়া। সেই সমচাপীয় প্রক্রিয়া যদি আমরা করি, সমচাপীয় প্রক্রিয়া। সো সমচাপীয় প্রক্রিয়া মানে তো তোমরা সিম্পলি জানো, এই যে তো আমাদের সমচাপীয় প্রক্রিয়া আমাদের ফর্মুলায় জানি কি? b1/t1 ইকুয়ালস টু হচ্ছে v2 ডিভাইড বাই t2। সমচাপীয় প্রক্রিয়া না, এটা তোমরা আদর্শ গ্যাসে পড়ার কথা। তাহলে সমচাপীয় প্রক্রিয়া এর মানে ফিটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, পি এর কোনো পরিবর্তন নাই। তো সমচাপীয় প্রক্রিয়ায় তোমাকে কি বের করতে হবে? সমচাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন বের করতে হবে। সো সমচাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন বের করতে হলে আমরা জানি এন্ট্রপি মানে হচ্ছে এন্ট্রপি ডেল্টা এস। এন্ট্রপির পরিবর্তন সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিq ডিভাইড বাই টি। সো উই নিড টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ডিq। সো আমাদের ফার্স্ট অফ অল আমরা লিখবো, আমরা জানি ডিq সমান হচ্ছে NCV/dt। এটা আমরা জানি, সবাই জানি। আর যেহেতু সমচাপীয় ওই কারণে সিপি আসছে, সিপিটা করতে গিয়ে সমচাপীয় থেকে, আর যখন সম আয়তনীয় ছিল সিভি আসছিল। সো এবার আসো আমাদের কি লাগবে? ডিq ডিভাইড বাই টি লাগবে। তাহলে ডিq ডিভাইড বাই টি ইকুয়ালস টু আমরা বলতে পারবো হচ্ছে NCV ডিভাইড বাই টি ডিটি। এবার আমাকে কি করতে হবে? উভয় পাশে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। তো উভয় পাশে যদি ইন্টিগ্রেশন করতে যাই, আমরা এখান থেকে যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিq ডিভাইড বাই টি ইকুয়ালস টু, এখানে কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো? টি এর সাপেক্ষে। তাহলে এনসিপিটা বের হয়ে চলে আসবে ইন্টিগ্রেশন অফ 1/t dt। যেহেতু তুমি টি এর সাপেক্ষে করতেছো, টি এর লিমিটটা বসাইতে হবে। সো টি এর লিমিটটা দেখো, আমরা যেহেতু এটা সমচাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রার পরিবর্তন হবে, কিন্তু দেখো সমচাপীয়, কিন্তু যেহেতু সমচাপীয় আগেরটা ছিল সমষ্ণ, ওই কারণে তাপমাত্রার পরিবর্তন হয় নাই। এবার হচ্ছে প্রেশারের পরিবর্তন হবে না,
যেহেতু এবার তুমি বলতে পারো ভাই এখানে তো কোথাও বলে নাই তাপমাত্রার পরিবর্তন হয়েছে, আপনি কেমনে বুঝলেন? ব্যাপারটা আমি বুঝাই দিই। তোমাকে বলছিল হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া যেটা, সেক্ষেত্রে তোমাকে বলছিল হচ্ছে প্রসারণ। কেমনে বুঝছো প্রসারণ? কারণ আয়তন 4 গুণ হয়ে গেছে। এখন যখন তোমাকে বলছে সমচাপীয় প্রক্রিয়া, এই ব্যাপারটা নিয়ে কনফিউজড হইতে পারে, তখনও কিন্তু তোমাকে বলছে হচ্ছে প্রসারণ। এর মানে সমষ্ণ প্রক্রিয়া যখন বলছে তখন আমি 100% কনফার্ম টি কনস্ট্যান্ট, আর যখন সমচাপীয় বলছে আমি 100% কনফার্ম টি কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট। এবার প্রসারণ মানে হচ্ছে B1 যা B2টা তার থেকে বেশি, এর মানে বি বাড়ে। এখানেও সেম, প্রসারণ মান হচ্ছে B1 থেকে B2 মান বেশি, বি বাড়ে। এবার তুমি চিন্তা করো, তাপমাত্রা কনস্ট্যান্ট রেখে ভলিউম বাড়তেছে, তাপমাত্রা পরিবর্তন হতে পারতেছে না। চলরাশি আমরা জানি 3টা, পি ভি টি, তাহলে এর মধ্যে তাপমাত্রা কনস্ট্যান্ট, তাহলে এই পি এবং বি একটা পরিবর্তন হলে আরেকটা পরিবর্তন হবে না? অবশ্যই, বয়লের সূত্র। তাহলে ভলিউম যেহেতু বাড়তেছে, এই যে ভলিউমের যেহেতু পরিবর্তন হচ্ছে, প্রেশারেরও পরিবর্তন হবে। ওই কারণে একটা প্রেশার P1 আর একটা প্রেশার P2। এখানেও সেম, প্রেশার যেহেতু কনস্ট্যান্ট, বাকি চলরাশি হচ্ছে 2টা, ওই 2টা চলরাশির একটা পরিবর্তন হলে আরেকটাও পরিবর্তন হবে। ভলিউম যেহেতু পরিবর্তন হচ্ছে, তাপমাত্রা আমাদের পরিবর্তন হবে, একটা T1 একটা T2। তাহলে অনেকে বলতে পারে কীভাবে বুঝছেন ভাইয়া আমাদের এখানে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে? এখান থেকে বুঝছি তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, না হয় কিন্তু আমাদের এখানে প্রসারণ হইতে পারতো না। আচ্ছা, তাহলে আমি ধরে নিব, তাহলে আমরা এখানে বলে দিব, ধরি প্রাথমিক তাপমাত্রা হচ্ছে T1, শেষ তাপমাত্রা হচ্ছে T2। তাহলে প্রাথমিক তাপমাত্রা T1, শেষ তাপমাত্রা T2। এবার তুমি এখানে কি করবা বা অ্যাকচুয়ালি এই জিনিসটা হচ্ছে আমার এন্ট্রপির পরিবর্তন, এনসিপি, এটাকে করলে পাবো লন টি, আর আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে আমাদের লিমিট বসে দিব T2 T1। সো এনসিপি এখানে বলা যায় লন T2 মাইনাস লন T1। সো আমরা এই মানটা পেলাম। আর আমরা জানি লন এ মাইনাস লন বি সমান কী হবে? লন এ মাইনাস লন বি সমান হচ্ছে লন এ বাই বি। তাহলে আমাদের T2/T1 এটা হচ্ছে ডেল্টা এস এর মান। তাহলে আমরা এন্ট্রপির পরিবর্তনটা পেয়ে গেছি, সেটা হচ্ছে এনসিপি লন T2/T1। এখানে শেষ নয়, আসো আমি এই লাইনটা উপরে লিখি, এতটুকু তোমরা নিজেরাও ক্যালকুলেশন করবা, এভাবে ক্যালকুলেশন করে আসবা। আসার পর এখানে আসার পর তুমি ফাইনাল যে লাইনটা পাইছো, সেই লাইনটা হচ্ছে এন্ট্রপির পরিবর্তন, ডেল্টা এস ইকুয়ালস টু হচ্ছে এনসিপি লন T2/T1। একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো, তুমি T1 কিন্তু জানো, হ্যাঁ, বাট T2 জানো না। T1টা কত? ওই যে 27 ডিগ্রি সেলসিয়াস। T2 চাইলে বের করা যায়, বাট আমরা বের করবো না, কারণ আমরা খুবই চালাক। আমরা যেহেতু চালাক, আমরা T2 বের করবো না। আমরা কি বের করবো দেখো, T2/T1 যদি বের করতে পারি তাহলে তো হয়ে গেল। B1/T1 equals to B2/T হলে T2/T1 equals to T2/T1 equals to B2/B1। এক্স্যাক্টলি এটা হয়ে গেছে না? তাহলে দেখো আমার এটা নিয়ে আর কোনো টেনশন নাই। এনসিপি লন T2/T1 মানে B2/B1। এন এর মান জানি, B1 B2 এর মান, একটা বি আর একটা 4B বসালে কাটাকাটি করে এখানে 4 আসবে, আমরা এটা জানি, বাট সিপি এর মান জানি না। সিপি এর মান না জানলেও দুইটা মান জানি, একটা হচ্ছে গামার মান জানি, আর একটা হচ্ছে আর এর মান জানি। গামার আর এর মান আমরা জানি 8.314 জুল পার মোল পার কেলভিন। গামার মান আমরা জানি হচ্ছে 1.4। ওয়াই? বিকজ উই নো দ্যাট যখন দ্বিপারমাণবিক গ্যাস তখন গামার মান 1.4 ফিক্সড। দ্বিপারমাণবিক বলছে? হ্যাঁ বলছে। কোন দিক দিয়ে? হাইড্রোজেন গ্যাস কোন পারমাণবিক? দ্বিপারমাণবিক। এর মানে গামার মান 1.4 বসাইতে পারবা, বাট আমার তো লাগবে হচ্ছে সিপি এর মান। তাহলে সিম্পল কথা, তার আগে আমরা একটা কথা বলে রাখি, আমরা জানি CP/CV ইকুয়ালস টু কত? গামা। CP/CV সমান যদি গামা হয়, তাহলে সামহাও CB/CP এর মান কত হওয়া উচিত? 1/গামা। এটা কেন বলতেছি তার একটা কারণ আছে, একটু পরে আমার বের করা লাগবে। সো দেখো, আমরা জানি হচ্ছে CP-CB সমান হচ্ছে আর। তুমি কার মান বের করবা? সিপি এর মান বের করবা। তাহলে আমি সিপি দ্বারা ভাগ করব। সিপি দ্বারা ভাগ করলে CP/CP 1 আসবে। সিপি দ্বারা ভাগ করলে CB/CP, এখানে R/CP। এবার দেখো 1 মাইনাস CV, দেখো CP/CB সমান যদি গামা হয়, উল্টাটার মান 1/গামা, তাহলে এটার মান হচ্ছে 1/গামা ইকুয়ালস টু R/CP। এদিকে লসাগু নাও, গামা লসাগু নিলে গামা মাইনাস 1, আর এদিকে আসে R/CP। তোমার কার মান লাগবে? তোমার লাগবে CP এর মান। তাহলে CP ইকুয়ালস টু তুমি সুন্দর করে লিখতে পারো গামা R/গামা মাইনাস 1। সো এবার আমরা এখানে লিখব N, এটার মান কত? গামা R/গামা মাইনাস 1 লন V2/V1। এবার দেখো N এর মান হচ্ছে 0.5, গামার মান 1.4,
আর এর মান 8.314, এরপর গামার মান 1.4 মাইনাস 1 লন 4। ক্যালকুলেশন করার পর আমি বাসায় যে আনসারটা পাইছি 20.17 অ্যাপ্রক্সিমেটলি। তাহলে ডেল্টা এস এর মান 20.17। তাহলে এটা আমরা পেয়ে গেছি। তোমাকে এটাই বের করতে বলবে, সরি একক হবে জুল পার কেলভিন। জুল পার কেলভিন হচ্ছে আমাদের এন্ট্রপির পরিবর্তন, সেটা হচ্ছে 20.17 জুল পার কেলভিন। তাহলে আমাদের পেয়ে গেছি। এবার তোমাকে পরিশেষে একটা কথা বলছে, আগে যা বের করছিলাম মানে সমস্ত প্রক্রিয়া এন্ট্রপি যা পাইছিলাম, বর্তমানে এন্ট্রপি যা পাইছি, এই দুইটার মধ্যে তোমাকে তুলনা করতে বলছে। তাহলে আমি এখানে লিখব, আমরা জানি আমরা আগের থেকে পাই ডেল্টা এস সমষ্ণ। ডেল্টা এস সমষ্ণ মান আমরা কত পাইছিলাম? 5.72 জুল পার কেলভিন, তাই না? 5.7276 পাইছিলাম জুল পার কেলভিন। আর ডেল্টা এস যখন এখন আমরা সমচাপীয় করছি, এটা হচ্ছে সমচাপীয়, আমরা পাইছি হচ্ছে 20.17 জুল পার কেলভিন, 7 জুল পার কেলভিন। অতএব আমরা বলতে পারবো, প্রথম কথা আমরা প্রথমে একটা লাইন লিখব যে অতএব সমষ্ণ প্রসারণের তুলনায় সমচাপীয় প্রসারণে এন্ট্রপির পরিবর্তন বেশি, এন্ট্রপির পরিবর্তন বেশি। তাহলে সমষ্ণ তুলনায় সমচাপীয় পরিবর্তনে, সমচাপীয় প্রসারণে এন্ট্রপির পরিবর্তন বেশি বা এন্ট্রপি বেশি পরিবর্তিত হয়। এটা এই লাইনটা লিখব। এই লাইনটা লিখার পর আমরা তুলনা করতে বলছে না, তুলনা মানে অনুপাত বের করা। তাহলে এবার আমরা একটা কাজ করব, ডেল্টা এস সমচাপীয় ডিভাইডেড বাই ডেল্টা এস সমষ্ণ ইকুয়ালস টু 20.17 জুল পার কেলভিন, 5.76 জুল পার কেলভিন। বিলিভ মি অর নট, তুমি প্রায় 3.5 পাবা, দশমিক সামথিং আসবে, আমরা এগুলো বাদ দিলাম, 3.50 সামথিং পাবা। সো 3.5 পাইছি। অতএব ডেল্টা এস সমচাপীয়, দেখো না, সমচাপীয় ইকুয়ালস টু 3.5 ইন্টু ডেল্টা এস সমষ্ণ। তাহলে আমরা সুন্দর করে বলে দিব, যেহেতু তুলনা করতে বলছে, হ্যাঁ প্রথমে লিখছি কেমন পরিবর্তন, এবার লিখব এক্সাক্ট পরিবর্তন, যে সমচাপীয় প্রক্রিয়ায় হাইড্রোজেন গ্যাসের প্রসারণে, সমচাপীয় প্রক্রিয়ায় হাইড্রোজেন গ্যাসের প্রসারণে এন্ট্রপির পরিবর্তন সমষ্ণ প্রক্রিয়ায় হাইড্রোজেন গ্যাসের প্রসারণে এন্ট্রপির পরিবর্তনের 3.5 গুণ। তাইলে আর কাটার কোনো চান্স নাই, সব কিছু বলে দিছি, একবারে ক্লিয়ারলি ডেসক্রাইব করে দিয়েছি আমি। এবার আসো, আমাদের শেষ তুলনা করা শেষ। এবার বলা হলো কার্নোট চক্রকে তাপমাত্রা বনাম এন্ট্রপি লেখচিত্রের সাহায্যে অঙ্কন করো এবং বিভিন্ন ধাপ ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের এবার হচ্ছে কত নাম্বার? এবার হচ্ছে 1 নাম্বার না, সো 5 নম্বর কোয়েশ্চেন 1 নাম্বার। কার্নোট চক্রের কথা বলছে। 1 নাম্বার হচ্ছে কার্নোট চক্র। সো কার্নোট চক্র বললে আমাদের মাথায় একটা ব্যাপার খেলে, সেটা হচ্ছে পিভি ডায়াগ্রাম। এটা দিকে হচ্ছে পি, এদিকে হচ্ছে ভি। কিন্তু বর্তমানে আমার লাগবে হচ্ছে টিএস ডায়াগ্রাম, কারণ তোমাকে এন্ট্রপির মাধ্যমে ব্যাখ্যা করতে বলছে টিএস ডায়াগ্রাম। সো আমি প্রথমে একটা কাজ করি, কাজটা হচ্ছে পিভি ডায়াগ্রাম তোমরা আগে থেকে জানো। তাহলে আমি এখানে লিখে ফেলি, এখান থেকে এখানে আমি আগে এঁকে ফেলি, হ্যাঁ এঁকে ফেলি। তাহলে আমি যদি বলি ব্যাপারটা কেমন, এখান থেকে স্টার্ট, এ থেকে বিতে আসবে, এটাকে আমরা বলি সমষ্ণ প্রসারণ। এরপর বি থেকে সিতে যাবে, এটাকে আমরা বলি রুদ্ধতাপীয় প্রসারণ। এরপর সি থেকে ডিতে যাবে, এটাকে আমরা বলি সমষ্ণ সংকোচন। এরপর ডি থেকে এতে যাবে, এটাকে আমরা বলি হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। এই 4টা প্রক্রিয়া। ওকে, এবার আসো এই 4টা প্রক্রিয়া আমি এখানে ড্র করব। তাহলে প্রথম কথা এ পয়েন্টটা মনে করো এখানে যে কোনো এক জায়গায় থাকতে পারে এখানে। এবার হচ্ছে আমাদের এ থেকে বিতে গেল, এ থেকে বিটা কেমন আমরা এমনি লিখতেছি, এটা হচ্ছে সমষ্ণ প্রসারণ। সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা কি থাকে? ফিক্সড। তাপমাত্রা ফিক্সড মানে হচ্ছে গ্রাফটা দেখতে এরকম হবে। এখন এটা কি ডানে যাবে না বামে যাবে? ডানে যাওয়া মানে এন্ট্রপি বাড়া, বামে যাওয়া মানে এন্ট্রপি কমা। এটা সমষ্ণ কি? প্রসারণ। প্রসারিত হয় কিসের মাধ্যমে? তাপ গ্রহণ করে।
কোনো একটা গ্যাস তাপ গ্রহণ করে প্রসারিত হয়, যেহেতু তাপ গ্রহণ করছে এর মানে তার এন্ট্রপি কী হয়েছে, বাড়ছে, এন্ট্রপির পরিবর্তন ধনাত্মক, এর মানে এন্ট্রপি বাড়ছে। অতএব আমার এই গ্রাফটা দেখতে এরকম হবে, যে এখানে এটা হচ্ছে এ স্টার্টিং, এটা হচ্ছে বি, তাহলে আমার কী হয়েছে, এন্ট্রপি বাড়ছে। তাহলে এখানে যেটা এ বি, এখানেও সেটা এ বি, এই দিকটা সুন্দর করে দিতে হবে। এবার আসো বি থেকে সি, এর মানে কি, বি থেকে সিটা হচ্ছে আমাদের কি রুদ্ধতাপীয়, এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপির কোনো পরিবর্তন হয় না, এর মানে গ্রাফটা দেখতে এরকম হবে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপির ধ্রুবক, মানে এন্ট্রপির কোনো পরিবর্তন হয় না। এটা কোন প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। যেহেতু এটা রুদ্ধতাপীয় প্রসারণ, যেহেতু আমাদের এটা রুদ্ধতাপীয় প্রসারণ, এক্ষেত্রে আমার তাপমাত্রা একটু করে ড্রপ করে। সো আমাদের এখানে এটা যাবে হচ্ছে আমাদের নিচের দিকে, বিসি। এরপর আমাদের যেটা হয় সেটা হচ্ছে কি, আমাদের এরপরে যাইতে হবে সিডি। সিডি মানে কি, সমষ্ণ সংকোচন। তো সমষ্ণ সংকোচন, সমষ্ণ মানে হচ্ছে গ্রাফটা আমার এরকম হবে, আর সংকোচন, যেহেতু আমাদের সংকোচন এর মানে আমাদের এন্ট্রপি কমে, কারণ সংকুচিত হইতে হলে তাপ ছেড়ে দেয়, তাহলে আমার এন্ট্রপি কমে। এটা কোন দিকে যাবে, এন্ট্রপি কমে আমার গ্রাফটা হচ্ছে আমাদের এই দিকে যাবে, সি থেকে ডি এর দিকে যাবে, এরপর রুদ্ধতাপীয় আমাদের কি হয়, রুদ্ধতাপীয় সংকোচন, আর রুদ্ধতাপীয় সংকোচনের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি পায়। এগুলো আমরা খুব ভালো করে জানি, তোমাদের বেসিক ক্লিয়ার থাকলে তোমরা এগুলো জানার কথা। হ্যাঁ, তোমাদের বেসিক ক্লিয়ার থাকা উচিত, এই টাইমে এগুলো তোমাদের জানার কথা। ওকে, অনেকে যে কাজটা করবে শুধুমাত্র টিএস ডায়াগ্রাম আঁকবে, বাট আমি সাপোর্ট করি তোমরা দুইটাই আঁকবা। আমার স্টুডেন্ট হিসেবে তোমাকে দুইটা আঁকা বাধ্যতামূলক। কেন, তোমাদের বইতে এই ফিগার দেওয়া নাই, এই ফিগার তোমাকে আঁকতে বলছে। কোত্থেকে আঁকছো, কার্ণচক্র থেকে, এই যে এটা। তাহলে তোমাকে আবার এটা ব্যাখ্যাও করতে বলছে। প্রথম কথা, এটা আঁকা না আঁকার উপর কোনো মার্কস নাই, এটা আঁকা না আঁকার উপর মার্কস, বাট এটা ব্যাখ্যা করতে গেলে এখান থেকে ব্যাখ্যা করতে হয়। সো আমি আশা করব তোমরা দুইটা চিত্র আঁকবা। চিত্রগুলো অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবা। হ্যাঁ, চিত্র অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবা, গ্রাফ পেপারে না, ডাইরেক্ট সাদা কাগজে। তাহলে আমরা কার্ণচক্র আঁকছি। তো তুমি প্রথমে চিত্র আঁকার সময় লিখে দিবা ফি বনাম ভি লেখ, কার্ণচক্রের জন্য ফি বনাম বি লেখচিত্র নিম্নরূপ, কার্ণচক্রের জন্য টি বনাম এস লেখচিত্র নিম্নরূপ। আঁকলাম, আচ্ছা ভালো কথা। এটা কিন্তু একবারে এক্স্যাক্টলি একটা আয়তক্ষেত্র হবে। হ্যাঁ, মাথায় রাখবা, আঁকা বাঁকা করা যাবে না। আচ্ছা, এবার আসি, ব্যাখ্যা করব কিভাবে। এটা আঁকার তুমি এবিসিডি বলে দিছো না, কেউ এবিসিডি বলবা, কেউ আমাদের ছোট হাতের এবিসিডি বলবা, কেউ 1 2 3 4 বলবা, সবার একই হয়ে গেলে সমস্যা তো। হ্যাঁ, কেউ এ প্রাইম, বি প্রাইম, সি প্রাইম এবার বলো, হোয়াট এভার। এবার আসো, প্রথমে আমরা শুরু করব কি থেকে, এ থেকে, আমাদের এ থেকে বি। তাহলে তুমি লিখবা এ থেকে বিতে, তাহলে আমরা একটু সাজায় লিখবো, যে তোমরা প্রথমে লিখবো কার্ণচক্রের ধাপসমূহ। তাহলে আমরা লিখবো প্রথম ধাপ সমান আমরা লিখবো হচ্ছে, প্রথম ধাপ লিখে ব্র্যাকেটে এভাবে লিখে দিব এ বি। হ্যাঁ, এরপর লিখব কার্ণচক্রর প্রথম ধাপে সমষ্ণ প্রসারণ ঘটে। এবার লিখব, আমরা সিম্পলভাবে লিখতে পারবো, কার্ণচক্রের প্রথম ধাপে সমষ্ণ প্রসারণ ঘটে। এবার আমরা একটা জিনিস লিখব, সেটা হচ্ছে যেহেতু এটি একটি সমষ্ণ প্রক্রিয়া, অতএব তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। আর এই প্রক্রিয়ায় গ্যাস তাপ গ্রহণ করে প্রসারিত হয়। কি করে? তাপ গ্রহণ করে। গ্যাস তাপ গ্রহণ করে প্রসারিত হয়। তোমরা এভাবে লিখবা, এই প্রক্রিয়ায় গ্যাস তাপ গ্রহণ করে প্রসারিত হয় বিদায় তার এন্ট্রপি বৃদ্ধি পায়, যার ফলে এই অংশের টি ভার্সেস এস, টি বনাম এস গ্রাফে এই অংশটি এক্স অক্ষের সমান্তরাল হয়। এটা লিখলেও ইচ্ছা, না লিখলেও ইচ্ছা, তুমি দেখাই দিছো, তাও বলতে পারো। হ্যাঁ, যখন তুমি কম্পারেটিভ দূরে দেখাইছো তখন টেনশনই নাই। তাহলে আমরা প্রথম ধাপ লিখে এভাবে লিখবো, প্রথম ধাপ এ বি, সবগুলো এভাবে লিখবো সমষ্ণ প্রসারণ। হ্যাঁ, এভাবে লিখবো, এটি সমষ্ণ প্রসারণ প্রক্রিয়া। একবার প্রথমে, এটি সমষ্ণ প্রসারণ প্রক্রিয়া। এই ধাপে গ্যাস তাপমাত্রা ধ্রুব রেখে তাপ গ্রহণ করে প্রসারিত হওয়ার কারণে ধ্রুব তাপমাত্রায় এন্ট্রপির পরিমাণ বৃদ্ধি পায়। দেখে ফেললাম। একইভাবে এবার আমরা দ্বিতীয় ধাপ লিখব। এবার তাহলে আমরা জাস্ট দ্বিতীয় ধাপ এবার লিখবো হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপ। এবার লিখবো হচ্ছে এটা হচ্ছে আমাদের বিসি,
এবার লিখব হচ্ছে এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ। হ্যাঁ, এবার আমরা লিখব হচ্ছে যেহেতু এটি একটি এবার লিখব আবার আগের মতো একবার হুবহু রুদ্ধতাপীয় প্রসারণ। এবার তো আমার তাপ ধ্রুবক না, হ্যাঁ, এক্ষেত্রে তাপের কোনো আদান প্রদান হয় না, এক্ষেত্রে তাপের আদান প্রদান হয় না, তাপের আদান প্রদান হয় না বলে তাপের পরিবর্তন শূন্য, তাপের পরিবর্তন শূন্য, যার ফলে এন্ট্রপির কোনো পরিবর্তন হয় না। এই প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকে। কিন্তু কিন্তু এন্ট্রপি স্থির থাকলেও যেহেতু 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 তাপের আদান প্রদান না করে গ্যাস কিছুটা প্রসারিত হয়, যার কারণে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়। এই অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাওয়ার কারণে গ্যাস কিছুটা শীতল হয়ে তাপমাত্রা কমে আসে। শেষ, ব্যাখ্যা হয়ে গেছে। কারণ লেখার জন্য প্রয়োজন তুমি ভিডিওটা পজ করে একটু সামনে দিয়ে টানতে পারো। ওকে, এবার আমাদের এক্ষেত্রে লিখব সিডি সংকোচন। এবার আমরা লিখব এক্ষেত্রে আবার আগের মতো, এটা হচ্ছে আমাদের সমষ্ণ সংকোচন প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় গ্যাস তাপমাত্রা ঠিক রেখে তাপ বর্জন করে, যার ফলে এন্ট্রপি কিছুটা হ্রাস পায়। এরপর ডি থেকে এ, এই প্রক্রিয়ায় রুদ্ধতাপীয় আবার আগের মতো, তাপের আদান প্রদান হয় না, যার ফলে আমাদের এন্ট্রপির পরিবর্তন শূন্য। কিন্তু তাপের আদান প্রদান না করে যেহেতু গ্যাস কিছু পরিমাণ সংকুচিত হয়, যার কারণে তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়, যার ফলে গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি পায়। তাহলে আমরা লিখব তাপমাত্রা বৃদ্ধি পাইছে। দেখো হয়ে গেছে চারটা ধাপ, হয়ে গেছে চারটা ধাপ। তাহলে আমরা এখান থেকে খুব সুন্দর করে বলে দিতে পারি চারটা ধাপ হয়ে গেছে। এবার আসো তুমি আরেকটি স্মার্ট ওয়েতে এতটুকু লিখলে হবে। যারা অলস তাদের জন্য এতটুকুই যথেষ্ট, বাট যারা একটি স্মার্ট আমার মতো তারা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে প্রত্যেকটা ধাপের জন্য তুমি দেখা দিতে পারো। হ্যাঁ, তুমি এবার তুমি এভাবে লিখে দিতে পারো, এভাবে লিখে দিতে পারো। আমরা এভাবে লিখে দিব যে ওই প্রথম ধাপ তুমি লিখছো না, ওই প্রথম ধাপ যেটা লিখছো না, ওই প্রথম ধাপের সাথে তুমি লিখতে পারো অথবা আলাদা করে লিখতে পারো। প্রথম ধাপের ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন ডেল্টা এস এবি ইকুয়ালস টু, আমরা লিখব ধরলাম প্রথম ধাপে গ্যাস Q1 পরিমাণ তাপ গ্রহণ করে এবং তার তাপমাত্রা হচ্ছে T1। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো, এবং এক্ষেত্রে সে তাপমাত্রা গ্রহণ করে, গ্রহণ মানে হচ্ছে Q1 ডিভাইডেড বাই T1। এরপরে আমরা লিখবো হচ্ছে ডেল্টা এস বিসি, বিসির ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন হয় না। এরপরে ডেল্টা এস সিডি, সিডি এর ক্ষেত্রে আমরা বলতে পারবো এই ক্ষেত্রে সে কী করে Q2 পরিমাণ তাপ বর্জন করে এবং তার তাপমাত্রা হচ্ছে T2। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারবো এন্ট্রপির পরিবর্তন Q2 বাই T2, যেহেতু বর্জন করে সামনেটা মাইনাস চিহ্ন। আর ফাইনালি আমরা এখান থেকে লিখতে পারবো হচ্ছে ডেল্টা এস ডিএ, যেহেতু এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এন্ট্রপির পরিবর্তন শূন্য। তাহলে কার্নোচক্রে মোট এন্ট্রপির পরিবর্তন, আমি শুধু এন্ট্রপি দিয়ে ব্যাখ্যা দিচ্ছি কারণ তারা এন্ট্রপির কথা ফোকাস করছে। সো কার্নোচক্রে মোট এন্ট্রপির পরিবর্তন ডেল্টা এস ইকুয়ালস টু ডেল্টা এস এবি প্লাস ডেল্টা এস বিসি প্লাস ডেল্টা এস সিডি প্লাস ডেল্টা এস ডিএ। এবার দেখো ডেল্টা এস এবি ক্ষেত্রে হচ্ছে Q1 বাই T1 প্লাস 0 প্লাস 0 সরি মাইনাস Q2 ডিভাইড বাই T2 প্লাস 0। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো Q1 ডিভাইড বাই T1 মাইনাস Q2 ডিভাইড বাই T2। এবার আমরা পাশে লিখে দিব যেহেতু, এবার আমরা একটা লাইন লিখে দিব, যেহেতু কার্নোচক্রে একটি প্রত্যাবর্তী প্রক্রিয়া, সেহেতু এই প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি Q1 বাই Q2 ইকুয়ালস টু T1 ডিভাইডেড বাই T2। সুতরাং Q1 বাই T1 ইকুয়ালস টু Q2 ডিভাইড বাই T2। এবার তাহলে বুঝতে পারতেছো এই দুইটা সমান কেন, প্রত্যাবর্তী প্রক্রিয়া হওয়ার কারণে। আর এই দুইটা সমান হলে কি শূন্য, তাহলে ডেল্টা এস শূন্য। তাহলে আমরা লিখবো কার্নোচক্রের, যেহেতু কার্নোচক্রের ক্ষেত্রে মোট এন্ট্রপির পরিবর্তন শূন্য। তাহলে আমরা এভাবে লিখে দিব, যদিও কার্নোচক্রের বিভিন্ন ধাপে এন্ট্রপির পরিবর্তন হয়, কিন্তু এটি প্রত্যাবর্তী প্রক্রিয়া হওয়ার কারণে মোট এন্ট্রপির পরিবর্তন শূন্য। এতটুকুই এনাফ। এবার আসো আমাদের ফাইনাল, আমাদের 6 নম্বর প্রশ্ন করছে না,
আর 6 নম্বর প্রশ্নটা যদি আমি দেখি, তোমাকে দুইটা ফিগার দিয়ে দিছে, এরপর 1 নম্বর ফিগারে বলছে এর ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন এবং 2 এর ক্ষেত্রে অভিকর্ষ বল দ্বারা কাজ অবস্থান্তরের জন্য নির্বাচিত পথের উপর নির্ভর করে কিনা। হ্যাঁ, নির্বাচিত পথের উপর নির্ভর করে কিনা তোমাকে জিজ্ঞেস করছে। তাহলে আমরা প্রথমটা আঁকি। হ্যাঁ, আমরা 6 নম্বরের প্রথম ফিগারটা আঁকি, সেটা থেকে আমরা প্রথমটা বের করব, এরপর সেকেন্ড ফিগারটা এঁকে আমরা আমাদের ক্লাস শেষ করে দিব। আচ্ছা আচ্ছা, তোমাকে যা জিজ্ঞেস করছে প্রথম ফিগারে এন্ট্রপির পরিবর্তন, তাহলে আমি দেখি প্রথম ফিগারটা তারা কি দিছে, আমি এক্স্যাক্টলি তাদের ফিগারটা আঁকবো। এইদিকে প্রেশার, এইদিকে ভলিউম দিল, তারা এখান থেকে এই দিকে একটা বিন্দু দিল, এটাকে এ বিন্দু, এটাকে বি বিন্দু, এটা পথ, এটা আরেকটা পথ, এটাকে তারা বলে দিল 1 নং পথ, এটাকে তারা বলে দিল 2 নং পথ। ওকে, আচ্ছা, বেটার দেন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, তোমাকে বলা হলো এন্ট্রপির পরিবর্তন, এই চিত্রে এন্ট্রপির পরিবর্তন পথের উপর নির্ভর করে কিনা। এর মানে 1 নং পথে এন্ট্রপির পরিবর্তন আর 2 নং পথে এন্ট্রপির পরিবর্তন সেটা পথের উপর নির্ভর করে কিনা। দেখো এই দুইটা পথ দুইটা, কিন্তু তার স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট সেম। এর মানে কি, আমার যেখান থেকে যাত্রা দুইটাই একই জায়গা থেকে শুরু, একই জায়গা থেকে শেষ। তাহলে আমার এই ক্ষেত্রে 2 পথে যদি যায় এন্ট্রপির পরিবর্তন ঠিক কেমন আমাকে দেখতে হবে। আমি তো আন্দাজে বলতে পারবো না, আমি একটা কাজ করব। তোমরা অনেকে এই কাজটা করবে না, অনেকে সলভ দেওয়ার সময় জিনিসগুলো বলবে না, সেটা হচ্ছে তুমি আন্দাজে বলতে পারবে না। অনেকে বলবে হ্যাঁ সেম, আন্দাজে বলতে পারবে না। তুমি আমরা এই জিনিসটা আঁকার পর আমরা সুন্দর করে একটা কাজ করে দিব। এই যে এদিকে একটা অ্যারো চিহ্ন দিব, তারা দেয় নাই, এরপর এই দিকে একটা অ্যারো চিহ্ন দিব। আচ্ছা, এই কথাটার মিনিং কি? এই কথাটার মিনিং হচ্ছে আমি 1 নং পথে এ থেকে বিতে গিয়ে আবার বি থেকে এতে আসলাম 2 নং পথে, 1 নং পথে গিয়ে 2 নং পথে আসছি। ওকে, কিন্তু আমি তো এ থেকে গিয়ে আবার এতে আসছি। এর মানে আমার এটা কোন প্রক্রিয়া? যে জায়গা থেকে স্টার্ট করলাম সেখানে আসলে কোন প্রক্রিয়া? প্রত্যাবর্তী প্রক্রিয়া, কার্যচক্র ছিল। আর একটু আগে আমরা কি পাইছি? প্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে মোট এন্ট্রপির পরিবর্তন 0। তাহলে আমরা লিখবো হচ্ছে আমরা চিত্রটা আঁকার পর আমরা লিখবো, আমরা এ থেকে বিতে গিয়ে আবার এ থেকে 1 নং পথে বিতে গিয়ে বি থেকে 2 নং পথে এতে ফেরত আসব। এবার লিখব 1 নং পথে এ থেকে বিতে যাইতে 1 নং পথে এ থেকে বিতে যেতে এন্ট্রপির যে পরিবর্তন সেটা হচ্ছে ডেল্টা এস এবি। তারপর হচ্ছে 2 নং পথে বি থেকে এতে যাইতে এন্ট্রপির পরিবর্তন ডেল্টা এস, আমরা বলতে পারি বিএ। এ থেকে বিতে গেলাম, বি থেকে এতে আসলাম। তাহলে আমরা যে জিনিসটা বলতে পারি সেটা হচ্ছে, আমরা জানি তাহলে 1 নং পথে এ থেকে বিতে গেলাম, 2 নং পথে বি থেকে এতে আসলাম, তাহলে এ থেকে বিতে গিয়ে আবার বি থেকে এতে আসলে টোটাল এন্ট্রপির পরিবর্তন কি হয়? 0 হয়। তাহলে আমরা বলতে পারি টোটাল এন্ট্রপির পরিবর্তন ডেল্টা এস ইকুয়ালস টু হচ্ছে 0। কেন? যেখান থেকে গেলাম সেখানে রিটার্ন আসলাম, প্রত্যাবর্তী প্রক্রিয়া। তাহলে ডেল্টা এস মানে কি? টোটাল মানে কি? ডেল্টা এস এ বি প্লাস ডেল্টা এস বি এ ইকুয়ালস টু 0। এর মানে হচ্ছে ডেল্টা এস এ বি ইকুয়ালস টু মাইনাস ডেল্টা এস বি এ। এই কথাটার মিনিং কি? এই কথাটার মিনিং হচ্ছে, দেখো 1 নং পথে এন্ট্রপির পরিবর্তন এটা, 2 নং পথে এন্ট্রপির পরিবর্তন এটা। আমি 1 নং পথে গেলাম, 2 নং পথে রিটার্ন আসলাম, যার কারণে পরিবর্তনটা ঋণাত্মক, এটাই স্বাভাবিক। এক্ষেত্রে এন্ট্রপি বাড়লে এক্ষেত্রে কমে, এক্ষেত্রে কমলে এক্ষেত্রে বাড়ে। বাট এবার আমরা যে কাজটা করব, এই দুইটাকে দেখো, এই দুইটা পরস্পর সমান ও কি বিপরীত। তাহলে আমরা লিখব অতএব এ থেকে বিতে যাওয়া এবং বি থেকে এতে আসে কি সম্পূর্ণ সমান ও বিপরীত না? সম্পূর্ণ সমান ও বিপরীত না? এক্স্যাক্টলি সম্পূর্ণ সমান ও বিপরীত। তাহলে এর মানে কি? এর মানে হচ্ছে তুমি এ 1 নং পথে যাও আর 2 নং পথে যাও, এন্ট্রপির পরিবর্তন কিন্তু সমান। যাওয়া আসার ক্ষেত্রে তো বিপরীত হবে, এটাই স্বাভাবিক। তাহলে আমরা লিখব অতএব
চিত্র 1 অনুসারে এন্ট্রপির পরিবর্তন পথের উপর নির্ভর করে না। আবার কেউ যদি আরেকটি স্মার্টলি আনসার করতে চায় তাহলে সেই ক্ষেত্রে বলতে পারে ডেল্টা এস এবি সমান সে এ থেকে বিতে গেল, তাহলে সে যেহেতু এ থেকে বিতে গেল এক্ষেত্রে আমার কি হচ্ছে প্রসারণ হচ্ছে, যেহেতু প্রসারণ হচ্ছে এর মানে এন্ট্রপি বাড়তেছে, প্রেশার বাড়তেছে, এন্ট্রপি বাড়তেছে, তাহলে এন্ট্রপি যেহেতু বাড়ে এর মানে হচ্ছে ধনাত্মক, তাহলে আমরা এটাকে এভাবে বলতে পারি ইন্টিগ্রেশন অফ ডিএস এ থেকে বি। আর রিটার্ন করার সময় ইন্টিগ্রেশন অফ বি থেকে এ ডিএস, কিন্তু রিটার্ন করার সময় এটা কি কম্প্রেসর সংকুচিত হয়, তখন আমার সামনে মাইনাস আসবে। তাহলে আমরা এখান থেকে যদি এবার এখানে বসাই দিই, এখানে বসাই দিলে ইন্টিগ্রেশন অফ ডিএস এ থেকে বি মাইনাস বি থেকে এ ডিএস ইকুয়ালস টু 0, এর মান হচ্ছে ইন্টিগ্রেশন অফ এ বি ডিএস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ বি এ ডিএস। এর মানে এ থেকে বিতে যাইতে টোটাল এন্ট্রপির পরিবর্তন সমান বি থেকে এতে যাইতে টোটাল এন্ট্রপির পরিবর্তন। এর মানে টোটাল এন্ট্রপির পরিবর্তন সমান। আমি এ থেকে বিতে যাওয়ার সময় 1 নম্বর পথে গেছি, বি থেকে এতে আসার সময় 1 নম্বর পথে আসছি, 2 নম্বর পথে আসছি, কিন্তু দুই ক্ষেত্রে এন্ট্রপির মান কি সমান, পরিবর্তনের মান সমান। এটা হচ্ছে আমার প্রথমটা। এবার আমরা দ্বিতীয়টা আসবো। তাহলে এক্ষেত্রে আমরা বলবো এন্ট্রপির পরিবর্তন পথের উপর নির্ভর করে না, আদি এবং শেষ অবস্থার উপর নির্ভর করে। এবার একইভাবে আমার পরের প্রশ্নে এদিকে দেওয়া আছে এইচ না, এদিকে দেওয়া আছে এইচ আর এদিকে দেওয়া আছে কি, একদিকে এইচ দেওয়া আছে আর একদিকে দেওয়া আছে ভূমি, হ্যাঁ ভূমি, আর এটা হচ্ছে উচ্চতা, তাহলে ভূমি থেকে উচ্চতা। তাহলে আমার এখানেও সেম, তুমি এ থেকে বিতে যাও, বি থেকে এতে আসো। আমরা আবার বলবো যে কোনো একটা বস্তু এ থেকে বিতে গিয়ে আবার বি থেকে এতে আসলে টোটাল কৃতকাজের মান কত হয়, 0 হয়, কারণ এ থেকে গিয়ে আবার এতে আসলো। হ্যাঁ, এখানে তোমাকে একটা কথা বলছে অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ। সো এক্ষেত্রে তুমি এ থেকে বিতে গিয়ে বি থেকে এতে আসলে টোটাল কৃতকাজের মান কী থাকবে, 0, আমাদের টোটাল কৃতকাজ 0 হবে। তাহলে আমার এ থেকে 1 নং পথে আমি এ থেকে বিতে যাব, তাহলে এক্ষেত্রে কৃতকাজ ডব্লিউ এ বি ধরে নিলাম। আর 2 নং পথে আমি বি থেকে এতে আসবো, এক্ষেত্রে কৃতকাজ ডব্লিউ বি এ ধরে নিলাম। এগুলো একটু সাজায় লিখবো আর কি। হ্যাঁ, তারপর আমরা লিখবো যেহেতু এ থেকে বিতে গিয়ে আবার এতে রিটার্ন করলাম, অতএব টোটাল কৃতকাজ হচ্ছে 0। আর টোটাল কৃতকাজ মানে হচ্ছে ডব্লিউ এ বি প্লাস ডব্লিউ বিডি ইকুয়ালস টু হচ্ছে 0, বি এ ডব্লিউ বি এ ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ডব্লিউ এ বি ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ডব্লিউ বি এ। এর মানে আমাদের এখানে কৃতকাজের মান পরস্পর সমান তবে বিপরীত, কারণ আমি একবার গেছি আর একবার আসছি। তাহলে এক্ষেত্রে বলবো অতএব কৃতকাজের মান সমান, যেহেতু কৃতকাজের মান পরস্পর সমান অতএব কৃতকাজ পথের উপর নির্ভর করে না। আর তুমি সিম্পলি এখানে দেখো না, তুমি যদি ডব্লিউ এ বি বলতা তাহলে ডব্লিউ এ বি মানে কি, তুমি এ থেকে বিতে গেছো 1 নং পথে, এক্ষেত্রে কৃতকাজ কত, mgh। যারা এটা লিখবে তাদের আনসার ভুল। কেন? কারণ এটা মাইনাস mgh। কারণ তোমাকে প্রশ্নে একটা কথা বলছো অভিকর্ষ বল দ্বারা, অভিকর্ষ বল কোন দিকে কাজ করে, নিচের দিকে। তো আমি কি নিচের দিকে যাচ্ছি না, আমি উপরের দিকে যাচ্ছি। তাহলে অভিকর্ষ বলের যেহেতু বিপরীত দিকে যাচ্ছি, অতএব অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ ঋণাত্মক, এখানে মাইনাস চিহ্ন। আর ডব্লিউ বি এর ক্ষেত্রে কি হয়, mgh। তাহলে তুমি দেখো এই দুটোকে যোগ করলে আনসার 0 আসবে। হ্যাঁ, আমাদের প্রমাণ হয়ে গেল। ওকে, এবার নিজের মতো করে সাজায় লিখবা। আই হোপ তোমাদের অনেকেও শিখতে পারছো। এবার তুমি নিজের মতো করে সুন্দর করে সাজায় লিখবা, দেখবে ইনশাআল্লাহ আমাদের কোনো ভুল হবে না। আর যদি কোনো বাই মিস্টেক কোনো কিছু তুমি ফল্ট পাও অবশ্যই কমেন্টে জানাবা, কোনো সমস্যা নাই। ওকে, আজকে এতটুকু পর্যন্ত, একটু লেন্দি করে ফেললাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।